আমরা লাইভে আছি। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশন বেসিক্স অফ চেস্ট সিটি স্ক্যান পার্ট 2 তে স্বাগতম। আয়োজনে যথারীতি বিডি ফিজিশিয়ানস এবং আমাদের আজকের পিপি পার্টনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা জানি এই কোভিড যুগে সিটি স্ক্যান চেস্ট এখন সবচেয়ে আলোচিত ইনভেস্টিগেশনস গুলোর একটি, এবং এই ইনভেস্টিগেশনটার উপর ভিত্তি করেই ট্রিটমেন্ট থেকে শুরু করে ফলো আপ অনেক কিছু ডিপেন্ড করছে। আমাদের আজকের যে টপিকসে আমাদের প্রথমে দিন হয়েছে বেসিক্স, এবং আজকে আশা করছি আমাদের আজকের প্রেজেন্টার ক্লিনিক্যাল পার্টে প্রবেশ করবেন। আমি প্রথমেই পরিচয় করে দিই আমাদের আজকের প্রেজেন্টার ডক্টর মোহাম্মদ ফেরদৌসুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের মাঝে আজকে চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার। প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার ফাউন্ডার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ রিউমেটোলজি বিএসএমএমইউ, স্যার প্রেসিডেন্ট আপলার এবং প্রেসিডেন্ট বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটি। আমাদের মাঝে চেয়ারপারসন হিসেবে উপস্থিত আছেন প্রফেসর এম এ জলিল চৌধুরী, এক্স চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ মেডিসিন বিএসএমএমইউ, এক্স অনারারি সেক্রেটারি বিসিপিএস। আপনারা সবাই জানেন যে আমরা অতি সম্প্রতি আমাদের 1 বর্ষ পূর্তি উদযাপন করছি, এবং আমাদের এই 1 বর্ষ পূর্তিতে আমাদের মাঝে সবচেয়ে বেশি যেই 3 জন ভূমিকা রেখেছেন, একজন তো সৈয়দ আতিকুল হক স্যার অ্যাডমিন, এবং বলতে গেলে বিডি ফিজিশিয়ানসের স্বপ্নদ্রষ্টা, তার হাত ধরে বিডি ফিজিশিয়ানস এর দূর, এবং প্রেজেন্টেশনের দিক থেকে ফেরদৌসুর রহমান স্যারের প্রেজেন্টেশন, জলিল স্যারের প্রেজেন্টেশন সবসময় সবার জন্য সবচেয়ে অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন গুলোর মধ্যে হয়ে থাকে। এবং ফেরদৌস স্যারের আজকে এই নিয়ে 6ষ্ঠ প্রেজেন্টেশন, এবং স্যারের প্রত্যেকটা প্রেজেন্টেশনেই ছিল একটার চেয়ে একটা অনন্য উচ্চতায়। এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস কথা বলতেই হবে, তারা যেভাবে স্পেশালি পিপি এবং বুক এবং পাবলিকেশন দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, এটাও ছিল অনন্য দৃষ্টান্ত। আমি একটু আজকের সেশন শুরু করার আগে একটু সবাইকে বলে নিই, আমাদের আজকের প্রেজেন্টার ডক্টর ফেরদৌসুর রহমানের পিতার আজকে 5ম মৃত্যুবার্ষিকী। আপনারা সবাই আমাদের ফেরদৌস স্যারের বাবার জন্য দোয়া করবেন। আমি আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের আজকে চেয়ারপারসন প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর এহসান, বিডি ফিজিশিয়ানের প্রধান কর্মকর্তা এবং আজকের প্রধান অতিথি আমাদের সুপরিচিত সর্বশ্রদ্ধেয় প্রফেসর সৈয়দ আতিকুল হক, এবং আজকের বিডি ফিজিশিয়ান অন্যান্য কর্মকর্তা বৃন্দ যারা এখানে আছেন, হেলথ কেয়ারের রেজন সব সহ আরো অনেক কর্মকর্তা আছেন এখানে। আর আজকে যে স্পিকার ডক্টর ফেরদৌসুর রহমান, তার 2 পাশে 2 জন আছে, এক পাশে আমি আছি, এক পাশে আতিকুল সাহেব আছেন। আমাদের অনেকের সাথে এই 2 জনের গড়া কিন্তু ফেরদৌসুর রহমান। যদি সে ভালো বলে তাহলে কিছুটা ক্রেডিট আমরা নিতে পারবো, আর যদি কিছুটা খারাপ বলে তার ডিসক্রেডিট আমরা নিতে রাজি আছি। তা আশা করি আমাদের ডিসক্রেডিট নিতে হবে না। আমরা আশা করি ফেরদৌসুর রহমান আমাদেরকে অনেক উপরে তুলতে পারবেন। তার অলরেডি তার মেধার স্বাক্ষর রেখেছেন, আমরা তার জন্য গর্ব অনুভব করি। আমি কথা না বাড়িয়ে আমি ডক্টর ফেরদৌসুর রহমানকে তার আজকের প্রেজেন্টেশন শুরু করার জন্য অনুরোধ জানাবো। এবং আমার মনে হয় জানি না পরে প্রশ্নোত্তর পর্ব আছে এখানে ডক্টর এহসান? হ্যাঁ স্যার, প্রশ্নোত্তর পর্ব আছে এবং বইও গিফট আছে প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যারের অস্পিয়ানস্কি। আচ্ছা, গিফট দিলে সেটা সমস্যা। প্রশ্ন থাকলে আমরা চাইবো যে প্রশ্নোত্তর উত্তরগুলো জব সব করে ফেরদৌসুর রহমান দেবেন। এরপরে মতামতের সময় তখন চেয়ারম্যান মতামত দেবে কিছু, বা চিফ গেস্ট মতামত দেবে। পর্ব স্যার আপনারাও পার্টিসিপেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা তোমরা ভুল করো আসলে। চেয়ারপারসন এবং চিফ গেস্ট যে প্রশ্ন দেওয়া ঠিক না, আমি দেখছি তোমরা করে ঠিক না। এটা চেয়ারপারসন যতই জ্ঞানী হোক তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে প্রশ্ন তারা জবাব দেবে না কোনো সময়। তারা আলোচনা পরে আলোচনা অংশগ্রহণ করবে, প্রশ্ন জবাব দেওয়ার সময় যেগুলো ভুল ভ্রান্তি হবে তারা পরে এটাকে করবে, কম্পাইল করবে তারা। কিন্তু তোমরা তাকে প্রশ্ন ধরাই দাও, স্যার আপনি জবাব দেন, এটা ঠিক হচ্ছে না। এটা করবে না কোনো সময়। আজকে সেটা যেন না হয়। প্রশ্নের জবাব সব দেবে ফেরদৌসুর রহমান। সে যদি কোনো রেফার করে যেটা আমি পারলাম না, বাইরে বসে আমি আমাদের শিক্ষকদেরকে আমি রেফার করতেছি, তখন আমাদের যখন সময় আসবে তখন আমরা সেটা মতামত দেবো। প্লাস সবকিছু মিলিয়ে ওভারঅল কমেন্ট করবে চেয়ারম্যান বা চিফ গেস্ট, ঠিক আছে? কিন্তু একটা যদি প্রশ্ন হোক এটা জবাব দেন, হোক এটা জবাব দেন, এটা তোমরা করতে যাবো না, এটা ঠিক না, এটা সুন্দর না, এটা ঠিক আছে? জি স্যার। ডক্টর ফেরদৌস, তুমি কথাও বলবা এবং প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি থাকবা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। প্লিজ প্রসিড।
আসসালামু আলাইকুম। আ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিডি ফিজিশিয়ানসের কর্মকর্তা প্রধান এহসান সাহেবকে, যার মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মেডিকেল লাইনের 2 শিক্ষাগুরু, যাদের অকৃত্রিম ভালোবাসা এবং যাদের মেডিকেল লাইনের শিক্ষা আমাকে আজকে এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। আমি আসলে বলার জন্য বলছি না, আমি আসলে মন প্রাণ থেকে আসলে এই শব্দগুলি বিশ্বাস করি যে প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার এবং প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার, ওনাদের অবদান আমার এই ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য যে কতটুকু গুরুত্বপূর্ণ। স্যারদের কাছ থেকে আমি শিখছি সেই 2000 সাল থেকে, যখন থেকে আমি অনারি ট্রেনিং দিয়ে শুরু করেছিলাম, তখন থেকেই শুরু। এরপরে কিছুদিন বাইরে কাজ করে আবার 2003 থেকে আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর থেকে আসলে স্যারদের ছাত্র হিসেবেই ছিলাম, এখনো আমি স্যারদের ছাত্র হিসেবেই আছি। এবং এটাই আমি মনে করি, স্যারদের কাছ থেকে আমি এখনো শুনি। আতিক স্যারের লেকচার আমি সেই দিন টানা 2 ঘন্টায় পুরোটা সময় শুনেছি। জলিল স্যারের লেকচার দিলেই আমি সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি। কাজেই স্যারদের কাছ থেকে আমি সবসময় শিখছি। আমি মনে করি স্যাররা আমাদেরকে যেই পথে চালিত করছিলেন, আমরা হয়তো সেই পথে চলার চেষ্টা করছি। জানি না স্যারদের সুনাম আমরা রক্ষা করতে পারতেছি কিনা। দোয়া করবেন স্যার, যেন আমরা এগুলোকে ধরে রাখতে পারি, আপনাদের পতাকা উজ্জ্বল করে ধরে রাখতে পারি। আজকে আমরা প্রেজেন্টেশনে যাব। প্রেজেন্টেশন আমরা এর আগে একটা করেছিলাম, বেসিক্স অফ চেস্ট সিটি স্ক্যান, লেকচার 1, যেটার মধ্যে আসলে মূলত আলোচনা করেছি আমরা সিটি স্ক্যানের কিছু মূল কথাবার্তা এবং চেস্ট সিটি স্ক্যান করতে গেলে যে চেস্টের রেডিওলজিক্যাল অ্যানাটমি, সেগুলো আমরা গত দিনগুলোতে ডিসকাশন করেছিলাম। এবং এগুলোর পাশাপাশি আমরা টিউবারকুলোসিসের রেডিওলজিক্যাল যে কিছু চেঞ্জ হয়ে থাকে, সেই চেঞ্জগুলো আমরা গতদিন দেখেছি। আজকে আমরা একটা সিটি স্ক্যান রিড করতে গেলে যে আরও কিছু বেসিক জিনিসপত্র লাগে, সেই জিনিসগুলো আমরা একে একে দেখার চেষ্টা করব। সিঙ্গেল ভিউ হচ্ছে না কেন? আমরা চেস্ট সিটি স্ক্যানে করতে গেলে মোস্ট কমনলি একটা জিনিস পেয়ে যাই, যে কনসলিডেশন। চেস্ট এক্সরেতেও আমরা আসলে এই কথাগুলো প্রায়ই বলে থাকি, কনসলিডেশন। কাজেই চেস্টের সিটি স্ক্যান বা এক্সরে যেটাই দেখি না কেন, কনসলিডেশন যেহেতু একটা মোস্ট কমন ফাইন্ডিং, এবং সেই কনসলিডেশনগুলি নিয়েই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ডিল করতে হয়। কাজে আমরা আজকে এখন দেখব যে কনসলিডেশন জিনিসটা কি এবং মোস্ট কমনলি কি কি কারণে এগুলো পাওয়া যায়। আমরা যদি ডিফাইন করতে যাই, consolidation refers to the alveolar air space being filled with fluid. It may be exudate, transudate, blood, or it may be cells, whether it may be inflammatory or malignant, or it may be of any tissue or other material. অর্থাৎ এয়ার স্পেসটা যদি কোনো কারণে এইটা দিয়ে ফিল আপ হয়ে যায়, স্পেশালি যে অ্যালভিউলার যে স্পেসগুলি আছে, এইটাকে যদি ফিল আপ হয়ে যায়, তাহলে যেই রকম একটা রেডিওলজিক্যাল ফাইন্ডিং হয়, এটাকে আমরা রেডিওলজিক্যালি কনসলিডেশন হিসেবে ডিফাইন করি। এগুলোর জন্য মোস্ট কমনলি কয়েকটা কারণ আছে। তার মধ্যে আমরা বলি একটা নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে, টিউবারকুলারও হতে পারে। তারপরে আছে ম্যালিগন্যান্সি, ইট মে বি প্রাইমারি অর মে বি সেকেন্ডারি ম্যালিগন্যান্সি, ইনফ্লামেটরি ভেরিয়াস ডিজিজেস, স্পেশালি ডিপিএলডি, and sometimes pulmonary infarction. These are the most common causes of consolidation in radiological finding. The consolidation is an alveolar filling process that replaces air within the affected air space, increasing in pulmonary attenuation and obscuring the margin of adjacent airway and vessel on CT scan. An air-filled bronchi may become visible when surrounded by dense consolidated lung parenchyma and may produce the air bronchogram. আসলে এগুলো আসলে কঠিন কথাবার্তা, ইংলিশ না বলে আমরা বাংলায় বললেই, আসলে যারা ফেসবুক লাইভে আছেন আমাদের বেশিরভাগই হচ্ছে শিক্ষার্থী, তাদের জন্য সুবিধা হবে।
যে আমরা যেটা দেখতেছি এখানে একটা ডেন্স এরিয়া, ডেন্স মিনস মানে সাদা, আমরা যদি সিটি স্ক্যানে দেখি যেটাকে আমরা ডেন্স বলি, আর যে জিনিসগুলো হচ্ছে কালো এগুলোকে আমরা হাইপোডেন্স। কাজে ডেন্স একটা এরিয়া আছে, এই এরিয়াগুলির মাঝখানে দেখেন আপনারা যেই এয়ার স্পেসগুলো আছে, আমাদের ব্রঙ্কিয়াল ট্রিগুলি আছে, এই ব্রঙ্কিয়াল ট্রিগুলি যে দেখা যাচ্ছে, এই যে এগুলিকে বলা হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। এই যে লাইনগুলো লম্বা লম্বা দেখতেছি, কিছু কিছু আমরা এন্ড অন ভিউ দেখতেছি, দিজ আর দ্য এয়ার ব্রঙ্কোগ্রাম। কাজে একটা হোয়াইট এরিয়া বা হাইপার ডেন্স এরিয়া, তার মাঝখানে যদি এইরকম একটা এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে, তাহলে আমরা এটাকে চেস্ট সিটিতে রেডিওলজিক্যালি এটাকে কনসলিডেশন হিসেবে ইউজ করব বা কনসলিডেশন হিসেবে আমরা এটাকে বলবো। যদি এমন হতো যে এই অংশটা শুধুমাত্র সাদা, কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যাচ্ছে না, এবং পরবর্তীতে আমরা দেখব যে যদি এখানকার ভলিউমটা কোনো কারণে লস হয়ে থাকে, তাহলে এটা আসলে কনসলিডেশন না হয়ে সেটা তো হয়ে যাবে তখন কলাপস বা অ্যাটিলেকটিসিস। কাজে আমরা যেটা বলছিলাম যে কনসলিডেশনের সাথে রেডিওলজিক্যালি যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে তার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে, একটা বা একাধিক। তাহলে যেই কথাটা আমরা বলছিলাম যে ওই রকম যদি ব্রঙ্কিয়াল মার্কিংগুলো না থাকে, এয়ার ব্রঙ্কোগ্রাম না থাকে, তাহলে একটা ডিফারেন্সিয়াল হবে আমাদের কলাপস বা অ্যাটিলেকটিসিস। এটা কি হয়, টেন্ডস টু বি অ্যাসোসিয়েটেড উইথ মোর ভলিউম লস। মানে আমরা যদি এখানের দিকেই খেয়াল করি, দেখেন যে এখানেও কিন্তু একটা হোয়াইট এরিয়া আছে, ডেন্স এরিয়া আছে, এবং এখানে একটু কিছু হাইপোডেন্স এরিয়া আছে, এই দিকটা আরো মোর ডেন্সার, হাইপোডেন্স। কাজে এইখানে দেখেন আপনারা তেমন কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং কিন্তু দেখা যাচ্ছে না। যদি তাই না হয়, তাহলে এটা হয়ে গেল আমাদের সেই কলাপস বা অ্যাটিলেকটিসিস। যদি এইখানে ব্রঙ্কিয়াল ভাস্কুলার এয়ার ব্রঙ্কোগ্রামটা থাকতো, তাহলে আমরা তখন সেটাকে বলতে পারতাম কনসলিডেশন। কিন্তু এটাকে আমাদের যেহেতু ফাইন টিউনিং করে দেখতে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ কনসলিডেশন হিসেবে রাখতেছি। এছাড়াও এরকমও হইতে পারে কোনো পালমোনারি ম্যালিগনেন্সি, হোদার এটা হতে পারে যে ব্রঙ্কিয়াল প্রাইমারি ম্যালিগনেন্সি অথবা সেকেন্ডারি ম্যালিগনেন্সি। আবার এমনও হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি যে লিম্ফোমা এটা সব জায়গায় ইনভলভ করে, কাজে এটা লিম্ফোমাও হতে পারে। কাজেই একটা কনসলিডেশন বা একটা ডেন্স শ্যাডো যদি আমরা চেস্ট সিটি স্ক্যানে দেখে থাকি, তাহলে তার ডিফারেন্সিয়াল হিসাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা কি কলাপস নাকি এটা কোনো ম্যালিগনেন্সি। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে এটা যেহেতু রেডিওলজিক্যাল বিষয়, আমরা রেডিওলজিক্যাল বিষয়গুলোকে খেয়াল রাখতে গেলে আমাদের সাধারণত অ্যাটিনিউশন, এই অ্যাটিনিউশনের ইউনিট আমরা এটা আগের দিন লেকচারে বলেছিলাম, যেটা হন্সফেল্ড ইউনিট। এখন হন্সফেল্ড ইউনিট দিয়ে মেজার করেই কিন্তু আমাদেরকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হয় যে এই জায়গার ডেন্সিটিটা কি কম না বেশি। কাজেই হন্সফেল্ড ইউনিট এটাকে আমরা কিভাবে দেখবো, এটা আসলে আমরা রেডিওলজিক্যালি দেখতে গেলে আমাদের ওই কম্পিউটার মেশিনে যে প্যাক করা হয় সেখানে দেখে ওই উপর কার্সারটা রাখলে আমাদের এখানকার ডেন্সিটি কত আছে সেটা আমাদেরকে বলে দিবে, এই কালো জায়গার ডেন্সিটি কত আছে সেটা বলে দিবে, এখানে যেখানে মিডলাইন আর কি মিডিয়াম ডেন্সিটি আছে বা হাইপো ডেন্সিটি আছে, আইসো ডেন্সিটি, তাহলে সেটাও আমাদেরকে বলে দিবে যে এই জায়গার ডেন্সিটি কত। কাজে এই ডেন্সিটি দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো একদম আইডিয়ালি। কিন্তু আমরা যেহেতু ভিজুয়ালি দেখছি, এই ভিজুয়ালি দেখে আমাদের বেসিক্যালি বিশেষ যে সাইনগুলো আছে, এই সাইনগুলো দেখেই কিন্তু আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। আর যদি ওই ইউনিট দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখা যাবে যে কনসলিডেশনের চেয়ে এই যদি অ্যাটিলেক্সিস থাকে বা কলাপস থাকে, তাহলে তার ডেন্সিটিটা বেশি হবে, মানে হন্সফেল ইউনিটটা বেশি হবে। বলা হয় যে এখানে আপনার 20 থেকে 25 ইউনিট পর্যন্ত বেশি হতে পারে কনসলিডেশনের চেয়ে। একটু যদি আমরা ম্যালিগনেন্সির সাথে চিন্তা করি, তাহলে এই তিনটাকে যদি ডেন্সিটি কম্পেয়ার করি, তাহলে আমাদের তিনটার মধ্যে সবচেয়ে বেশি ডেন্স হবে কলাপস, তারপরে ইউজুয়ালি ম্যালিগনেন্সি, এরপরে হচ্ছে কনসলিডেশন, সিকোয়েন্স হিসেবে যদি আমরা দেখি আর কি। এখন চেস্ট সিটি স্ক্যানে যেহেতু আমাদের কনসলিডেশন পাই, এবং কনসলিডেশনগুলো বিভিন্ন প্যাটার্নে পেয়ে থাকি, বিভিন্ন ফর্মে পেয়ে থাকি, কোনো জায়গায় দেখা গেল কম আছে, কোনো জায়গায় বেশি আছে, কোনো জায়গায় দুই দিকেই আছে। কাজে এইরকম ভাগ করে এটাকে আমরা জাস্ট অ্যানাটমিক্যালি একটু ভাগ যদি দেখি, তাহলে এটা কয়েকটার প্যাটার্ন, তার মধ্যে একটা হচ্ছে ফোকাল। ফোকাল মানে হচ্ছে যে কোনো একটা সেগমেন্ট অথবা একটা লোব, এইটুকুকে যদি ইনভলভ করে তাকে সাধারণত ফোকাল বলা হচ্ছে। এবং এরপরে আসে যদি ডিফিউজ, এ ফোকালের যেমন উদাহরণ যদি আমরা দেখি, দেখেন আপনাদের
এই জায়গার মধ্যে একটা জায়গার মধ্যেই ছোট একটুকু আছে। হ্যাঁ? এটার মধ্যেও দেখেন আপনার ছোট্ট একটা জায়গার মধ্যেই শুধু আছে। এটাকে আমরা ফোকাল হিসেবে ধরবো। কিন্তু যদি কখনো একটা ফুল লোবকে ধরে ফেলে, এটাও ফোকালেরই পার্ট, মানে একটা লোব বা একটা সেগমেন্টকে যদি ধরে তাকে ফোকাল বলা হয়। এখানে যদি দেখি আমরা এখানে একটা লোবকে ইনভলভ করে ফেলেছে। এই লোবটাকে জন্য এটাও কিন্তু ফোকালের একটা পার্ট। প্যাচই হইতে পারে যখন দেখা যাবে যে আপনার ২ দিকেই ইনভলভমেন্ট আছে। যেমন এইখানে আছে, এইখানেও একটা প্যাচের মতো আছে, এইদিকে প্যাচ কিছু একটা লাম্পিনেস এর মতো আছে। এই যে একটা যদি আমরা দেখি এখানে কিছু একটা প্যাচের মতো জায়গা আছে। এটাকে আমরা সাধারণত প্যাচি হিসেবে ডেসক্রাইব করে থাকি। এবং ডিফিউজ, লাস্টলি হচ্ছে ডিফিউজ। ডিফিউজ মানে হচ্ছে যে আপনার যদি ২ দিকের লাং ফিল্ডকেই ইনভলভ করে থাকে ডিফিউজলি, মানে ২ দিকের ফিল্ডেই উপর থেকে নিচে যদি আমরা স্ক্যান করি বা স্ক্যান দেখি, তাহলে দেখতে পাবেন যে আপনার সব দিকেই আছে। এইখানে আছে, এইখানে আছে, এরকম প্রত্যেকটা ফিল্ডের মধ্যেই মোটামুটি লাং ইনভলভমেন্ট করে থাকে। এবং ডিফিউজের এখন আমাদের একটা কমন ফাইন্ডিং হচ্ছে কোভিড নিউমোনিয়া, যেখানে আমরা চেস্ট সিটি স্ক্যান করলেই দেখতে পাই ২ দিকের লাং ফিল্ড একদম ডিফিউজলি এফেক্টেড হয়ে আছে। এটা হচ্ছে আমাদের একটা ডিফিউজ লাং ইনভলভমেন্টের একটা মোস্ট কমন সিনারিও নাওএডেজ। যেটা আমরা বলছিলাম যে সেগমেন্টাল কনসলিডেশন, এটা কি কারণে? সেগমেন্টাল কনসলিডেশন উইথ অর উইদাউট অ্যাসোসিয়েটেড ভলিউম লস টিপিক্যালি রেজাল্টস ফ্রম, মানে কি মোস্ট কমন কারণ আছে। এর একটা হচ্ছে যে এন্ডোব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। এটা হতে পারে প্রাইমারি কার্সিনোমা দিয়ে, অথবা পালমোনারি ইনফাকশন, থ্রম্বোএম্বোলিজম দিয়ে যেটা হয় আমরা পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। কোনো সময় অ্যাসপিরেশন, যদি একটা সেগমেন্ট বা একটা লোবের মধ্যে অ্যাসপিরেশন হয় তাহলেও কিন্তু এরকম হতে পারে। আর কখনো আসলে কিছু ব্যাকটেরিয়াল কারণেও হতে পারে, যেমন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। কিন্তু স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এবং স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ইউজুয়ালি কেউ কিন্তু করে আপনার বাইল্যাটারাল কনসলিডেশন। হ্যাঁ, কিন্তু অকেশনালি আমরা এরকম স্ট্যাফিলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দিয়েও ফোকাল বা সেগমেন্টাল কনসলিডেশন পেতে পারি। এই যে আমরা একটা সিটি স্ক্যান দেখছি, এখানে কিন্তু একটা ফোকাল এরিয়া অফ কনসলিডেশন। হ্যাঁ, এর পাশ দিয়ে যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু ছোট ছোট আবার কয়েকটা টাইনি নোডিউলস আছে, হ্যাঁ, রাইট লাং ফিল্ডের মধ্যে। কাজেই দিস ইজ এ সেগমেন্টাল কনসলিডেশন। এটাও আর একটা সেগমেন্টাল কনসলিডেশনের এক্সাম্পল। এদিকেও একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরলি দেখা যাচ্ছে যে এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম সাইনগুলো ভিজিবল। আপনি এটাতেও যদি খেয়াল করে দেখেন, এই দিকটাতেও আপনার একটা কনসলিডেশন এবং তার মধ্যে এয়ার ব্রঙ্কোগ্রাম সাইন ভেরি ক্লিয়ারলি ভিজিবল। এখানে আমরা আরেক ২টা কনসলিডেশন দেখতে পাচ্ছি, রাইটেও আছে আপনার একটা কনসলিডেশন। আপনাদের খেয়াল করতে হবে কিন্তু কনসলিডেশন যখনই আমরা পাবো বা ডেন্স শ্যাডো পাবো, সেই ডেন্স শ্যাডোগুলি পেলেই আমাদের সাথে সাথে এয়ার ব্রঙ্কোগ্রাম সাইন আছে কিনা। যদি থাকে তাহলে কনসলিডেশন, যদি না থাকে তাহলে whether it atelectasis or any mass। এরপরেই আমরা আসবো লোবার কনসলিডেশন। তো লোবার কনসলিডেশন ইজ মোস্ট কমনলি ডিউ টু নিউমোনিয়া, যেটা আমরা বলছিলাম যে টিপিক্যালি সেকেন্ডারি টু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অর ক্ল্যাপসিয়ালা, মানে ব্যাকটেরিয়াল যে নিউমোনিয়াগুলো আছে এইটাই হচ্ছে লোবার কনসলিডেশনের মোস্ট ইম্পর্টেন্ট কারণ। এবং লোবার এক্সপ্যানশন যদি এইটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়ে থাকে তাহলে দেখা যায় কি যে এখানে যেহেতু একটা এক্সুডেশন ফর্ম করে, এই জায়গায় টিস্যুগুলি সোয়েলিং হয়ে যায় এক্সুডেশনের জন্য, যার ফলে আপনার ভলিউম এক্সপানশন হয়। এবং ভলিউম এক্সপানশন হলে দেখবেন যে যদি ফিশারটাকে ওয়েল ডেলিনিয়েট করা যায়, যেমন এখানে কিছুটা দেখা যাচ্ছে না, যদি আমরা একটা মার্জিন ক্লিয়ার থাকতো তাহলে দেখা যেত, এমনও হতে পারতো যে এই ফিশারটা পুশ করে উপরের দিকে চলে যাচ্ছে, মানে ভলিউম এক্সপানশনের জন্য। এই ভলিউম এক্সপানশনের জন্য যদি আপনার ফিশারটা ভিজিবল হয় বা মার্জিনটা ডিসপ্লেস হয়, তাহলে তাকে বলা হয় বালজিং ফিশার সাইন। এবং এটা অনেক সময় লেস কমনলি লোয়ার কনসলিডেশন ইজ সেকেন্ডারি টু ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, দ্যাট ইজ পালমোনারি কার্সিনোমা। পালমোনারি কার্সিনোমা হলে বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়ে যদি আপনার ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হয় তাহলে ডিস্টালি অনেক সময় এরকম কনসলিডেশন ফর্ম করতে পারে। এবং এই সমস্ত ক্ষেত্রগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কলাপস অ্যাসোসিয়েটেড থাকে এবং অনেক সময় এই সমস্তগুলিতে এয়ার ব্রঙ্কোগ্রামটা নাও থাকতে পারে। এরপর যাব আমরা হচ্ছে মাল্টিফোকাল কনসলিডেশন।
Multifocal consolidation are described as multifocal ill-defined opacities or densities. In most cases, these are the result of air space consolidation due to bronchopneumonia. And bronchopneumonia starts in the bronchi and then spreads into the lung parenchyma. This can lead to segmental, diffuse, or multifocal ill-defined opacities. মানে ব্রঙ্কোনিউমোনিয়াটা স্টার্ট হয়ে এটা তিনটা ফর্মই ডেভেলপ করতে পারে আপনার, সেগমেন্টাল হইতে পারে, ডিফিউজও হইতে পারে, মাল্টিফোকালও হইতে পারে, কিন্তু ইউজুয়ালি যেহেতু ব্রঙ্কিয়াল স্প্রেডিং হয় সেই জন্য মাল্টিফোকাল হিসেবে প্রেজেন্ট করে। এবং এগুলোর অনেকগুলো কারণ আছে। তো যদি কারণ হিসেবে দেখি আমরা, তাহলে আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করি যে ব্রঙ্কোনিউমোনিয়া এবং তার আন্ডারলাইং ইটিওলজিগুলির মধ্যে কি কি আছে? স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, লিজিওনেলা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াe, ক্লেপশিয়ালা, সিডোমোনাস, অ্যানোরপস, নিউমোসিস্টিস ক্যারোনি নিউমোনিয়া অ্যান্ড টিউবারকুলোসিস। আমরা পরে দেখতে পাবো যে টিউবারকুলোসিস এরকম ডিফিউজ কনসলিডেশন নিয়েও আসতে পারে। এবং কিছু ভাস্কুলার কারণ আছে যার জন্য এরকম ডিফিউজ কনসলিডেশন মাল্টিফোকাল হিসেবে আমরা পেতে পারি। সেপটিক এম্বোলাই তার মধ্যে একটা ইম্পর্টেন্ট, এবং ভাজিনাস গ্রানুলোমেটোসিস। আর নিওপ্লাজমের মধ্যে ব্রঙ্কি অ্যালভিউলার সেল কার্সিনোমা, লিম্ফোমা অ্যান্ড মেটাস্টেসিস এবং সার্কোইডোসিস হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট কজ অফ মাল্টিফোকাল কনসলিডেশন। আমরা এখানে কয়েকটা স্লাইড দেখতে পাচ্ছি, যে স্লাইডগুলি হচ্ছে এক্সাম্পলস অফ মাল্টিফোকাল কনসলিডেশন। আপনারা দেখেন এই জায়গাটার মধ্যে অনেক একটা বড় এরিয়া নিয়ে রাইট আপার এরিয়াতে, আপার জোন এরিয়াতে আপনার কনসলিডেশন আছে, এবং এখানে ছোট ছোট যে ডটগুলো এগুলো হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। আর এইটাতে যদি আমরা দেখি, এখানে আপনারা দেখছেন টিউবুলার স্ট্রাকচার আছে, এই দিস আর দ্য এয়ার ব্রঙ্কোগ্রাম। এই দুই দিকেই কিন্তু আপনার কনসলিডেশন আছে, এইটাতেও আছে, এইটাতেও যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন এই জায়গাটাতেও কনসলিডেশন আছে। নিচেরটার মধ্যেও যদি দেখি আমরা, এখানে আরও ডিফিউজলি ইনভলভ করছে দুই দিকটাতেই, এবং ভেরি ক্লিয়ারলি ভিজিবল এয়ার ব্রঙ্কোগ্রাম ইজ দেয়ার। এখানেও আছে এরকম ডট ডট যেগুলো আছে, দিজ আর দ্য ক্রস সেকশন অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি। এটা আমরা একটা করোনাল সেকশনে দেখছি। করোনাল সেকশনের দেখেন আপনার এখানেও আপনার ওইরকম মাল্টিফোকাল কনসলিডেশন আছে। দেখেন সবগুলি লোবেই মোটামুটি ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, এই জায়গায় আমরা প্রত্যেকটা জায়গাতেই আছে, এবং এই মাঝখানে খেয়াল করতে হবে আপনাদের সবসময়ের জন্য যে অ্যাটেলেক্সিস আছে কিনা। মানে যদি এয়ার ব্রঙ্কোগ্রাম সাইনটা না দেখা যায় এবং যদি আপনার ফিশার কোনো ডিসপ্লেসমেন্ট থাকে, পুলিং থাকে, তাহলে আমরা এটাকে অ্যাটেলেক্টিসিস হিসেবে বা কলাপস হিসেবে আমরা চিন্তা করব সাথে সাথে। কিন্তু এখানে কিন্তু সেগুলো নাই। আপনার যে হরাইজন্টাল ফিশার আছে দেখেন এখানে মোটামুটি ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে, তার উপরের দিকে আমার এখানে কনসলিডেশনটা আছে। মিডিল লোব এর যে পার্টগুলি আছে তার এখানেও আপনার দেখেন এরকম কনসলিডেশন আছে। তেমনি লেফট লাং ফিল্ডেও আপনার এরকম আছে। তাহলে multifocal consolidation is most commonly due to viral, bacterial or fungal bronchopneumonia. Chronic condition typically associated with multifocal consolidation include simple pulmonary eosinophilia, chronic eosinophilic pneumonia, cryptogenic organizing pneumonia. Chronic multifocal bacterial consolidation may also be due to adenocarcinoma or lymphoma. মানে মাল্টিফোকাল অ্যাডিনোকার্সিনোমা যদি হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রগুলিতে, অথবা লিম্ফোমা, আমরা এই ধরনের মাল্টিফোকাল কনসলিডেশন পেয়ে থাকতে পারি। This is another example of multifocal consolidation. এটা যদি আমরা এইভাবে দেখি যে নন কন্ট্রাস্ট চেস্ট সিটি এক্সিয়াল ইমেজ শোজ লেফট, বাম দিকটায় এটা আমাদের লেফট সাইড। আমরা জানি যে চেস্টের সিটি স্ক্যান যদি আমরা দেখি তাহলে আমরা ভিউ করি হচ্ছে এমনভাবে যে আমরা পেশেন্টের পায়ের দিকে দাঁড়িয়ে আছি। এই পায়ের দিক থেকে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। কাজেই লেফট সাইডেড কনসলিডেশন এন্ড মাচ মোর অন দ্য লেফট সাইড দেন দ্য রাইট সাইড। এবং এখানেও এয়ার ব্রঙ্কোগ্রাম সাইন আছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করছেন কিনা আপনারা, যে দেখেন যে এই দিকটা কিন্তু মিড লাইনটা নর্মালি যা আছে তার চেয়ে কিন্তু শিফটিং হয়ে গেছে, কিছুটা টেনে নিয়ে আসছে বাম দিকে। আমরা যদি নর্মালি দেখি যে হার্টটা শ্যাডোটা সাধারণত মাঝখান বরাবর থাকে, তাই না? তো সেইখানে কিন্তু মাঝখান বরাবর নাই। তো না থেকে কি হয়েছে, এটা আপনার লেফটের দিকে পুল হয়ে গিয়েছে। এই পুল হওয়া মানে হচ্ছে যে এই কনসলিডেশনের মাঝে আপনার কলাপসও আছে। তো এইটাকে আমরা যদি একসাথে বলি তাহলে কলাপস কনসলিডেশন হিসাবে আমরা চিন্তা করব। এটা এখানে আইসোলেটেড কলাপসটা বলা যাবে না। কারণ কি, দেখেন যে এখানে কিন্তু কনসলিডেশন এভিডেন্স আছে, এখানে আপনার এয়ার ব্রঙ্কোগ্রাম আছে, ডেনসিটি আছে,
কিন্তু সাথে সাথে আবার মিডিয়াস্টিনাল শিফটিংও আছে। এবং এই জায়গাটায় দেখেন পেরিফেরির পার্টটাতে এখানে কিন্তু আপনার কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম সাইন দেখা যাচ্ছে না। ইট মিনস দ্যাট যে দিস পোর্শন ইজ কলাপস লাং। সো এটা হচ্ছে একটা কলাপস কনসলিডেশন হিসেবে পাচ্ছি। কিন্তু রাইট লাং ফিল্ডে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন এখানে আপনার একটা ডেন্স কনসলিডেশন আছে, এয়ার ব্রঙ্কোগ্রাম ইজ দেয়ার। এখানে আবার কিছু কিছু ছোট ছোট কনসলিডেশন আছে, হ্যাঁ, মাল্টিসেন্ট্রি লোবুলার, এবং কিছুটা দেখতে ট্রি ইন বার্ড নডুলারিটি আছে। এটা আবার কেমন জিনিস? তাহলে ট্রি ইন বার্ড আমরা যদি ছবি দেখি, দেখেন ছবিগুলো কি গাছের মধ্যে যে ফুল ফুটলে যেরকম দেখা যায় সেই যে একটা অ্যাপিয়ারেন্স দূর থেকে যদি আমরা দেখি, এই যে অ্যাপিয়ারেন্স নডুলারিটি, এটা কি বলা হচ্ছে, হ্যাঁ, ট্রি ইন বার্ড সাইন। এই যে আমরা একটা ছবি দেখছি, দেখেন এটার মধ্যে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে যে এই যে ছোট ছোট ব্রাঞ্চিং আছে, এই ব্রাঞ্চিং গুলো তার মাথায় উপরের দিকে ফুলের মতো থোকা থোকা ফুল ফুটছে। এই যে দেখেন এখানেও, যদি এটা আসলে একদম টিপিক্যালি তো বলা যাবে না, আসলে অনেক সময় রেডিওলজিক্যাল ডেসক্রিপশনের জন্য এই ধরনের সাইন বা এরকমের সিনোনিম আনা হয়। তো সেই রকম আর কি, যে আমরা যদি ওই রকম একটা মন দিয়ে খেয়াল করে দেখি যে আসলে এটা ট্রি ইন বার্ডের মতো কিছুটা, তাহলে দিস ইজ ট্রি ইন বার্ড সাইন। এটা কেন হয় আসলে, দিস ফেনোমেনাটা কেন ডেভেলপ করে? আমরা জানি যে স্মল এয়ারওয়ে অর টার্মিনাল ব্রঙ্কিউল যেগুলো আছে, দিজ আর ইনভিজিবল ইন নর্মাল সিটি ইমেজ। কেন? কারণ এগুলো হচ্ছে খুবই ছোট এবং সাইজ হচ্ছে লেস দেন 2 মিলিমিটার, এবং এদের ওয়ালও হচ্ছে খুব থিন, লেস দেন 0.1 মিলিমিটার, যার জন্য এত ফাইন ডিটেলগুলো আমাদের সিটি স্ক্যানগুলোতে ইউজুয়ালি ক্যাপচার করতে পারে না। এটা ক্যাপচার করতে পারবে কখন তাহলে? যখন এই যে জিনিসগুলো বললাম, এইটা যখন কোনো একটা কিছু দিয়ে ফিল আপ হয়ে যাবে, সেই ফিল আপ হয়ে গেলে তখন সিটি স্ক্যানে আসলে এইটা ভিজিবল হয়। এবং এই ফিল আপটা কি দেওয়া হতে পারে? মিউকাস, পাস, ফ্লুইড, সেল, মানে আমরা যা বললাম যে কনসলিডেশনের যেসব স্ট্রাকচার দিয়ে কনসলিডেশন ফর্ম করে, ওই স্ট্রাকচার, ওই জিনিসগুলি যদি আমাদের এই এরিয়ার মধ্যে থাকে, মানে টার্মিনাল ব্রঙ্কিওলের মধ্যে থাকে অথবা ডিস্টাল এয়ার অ্যালভিউলার ওয়ালে থাকে, তখন এগুলো আলাদাভাবে ভিজিবল হবে এবং এটাই আমাদেরকে ট্রি ইন বার্ড সাইনটাকে প্রডিউস করবে। এবং এটা দেখতে হবে কি ব্রাঞ্চিং ট্রির মতো, কোনো কোনো জায়গায় ভি হবে, কোনো কোনো জায়গায় ওয়াই শেপ মতো হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ট্রি ইন বার্ড সাইন। এটা টিপিক্যালি কিন্তু পাওয়া যায় আসলে টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস, কিন্তু আমরা আদার অন্য যেগুলো আছে ব্রঙ্কোনিউমোনিয়া সেগুলিতেও পেতে পারি। এটা ইউজুয়ালি ইন্ডিকেট করে কি ইনফেকশাস ব্রঙ্কিওলাইটিস অর অ্যাসপিরেশন। ফাইন অ্যাসপিরেশন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এরকম ট্রি ইন বার্ড সাইনগুলো আমরা পেয়ে থাকতে পারি। তবে আমাদের মোস্ট কমনলি পাই টিউবারকুলোসিসে, কারণ আমরা এটা যেহেতু আমাদের এই রিজনগুলিতে টিউবারকুলোসিসটা বেশি, সেই জন্য আমরা টিউবারকুলোসিসেই ট্রি ইন বার্ড সাইনটা কমনলি পেয়ে থাকতে পারি। এরপর আরেকটা আছে হচ্ছে ডিফিউজ কনসলিডেশন, যেটা আমরা বললাম যে দুই দিকেই যদি লাং ফিল্ডকে ইনভলভ করে, তাহলে এটা কেমন? এক্সটেন্সিভ অর ডিফিউজ বাইলেটারাল কনসলিডেশন ইজ সিন মোস্ট কমনলি ইন পেশেন্ট উইথ, কেন হয়? হাইড্রোস্ট্যাটিক পালমোনারি ইডিমা, মানে আমরা যেটাকে বলি কার্ডিওজেনিক ইডিমা, পারমিয়াবিলিটি ইডিমা সাচ এস এআরডিএস, ডিফিউজ পালমোনারি হেমোরেজ যদি হয়ে থাকে বাইলেটারালি তার জন্য হইতে পারে, অথবা নিউমোসিস্টিস নিউমোনিয়া বা নিউমোসিস্টিস জেরোভি ইনফেকশন যদি হয় তার জন্য হতে পারে। এগুলোর একটা লম্বা লিস্ট আছে কি কি কারণে হতে পারে। যদি ইডিমা হয় হার্ট ফেলের জন্য হতে পারে, ভলিউম ওভারলোডের জন্য হতে পারে, এআরডিএস এর জন্য হতে পারে, লো অ্যালবুমিন যদি থাকে তার জন্য, রেনাল ফেলোর হয়ে তার জন্য হতে পারে ভলিউম ওভারলোড বা হাইপো অ্যালবুমিনের জন্য, ট্রান্সফিউশন রিঅ্যাকশন যদি হয় তার জন্য আমরা কখনো কখনো পেতে পারি। কোনো কোনো সময় আমরা ব্রঙ্কো নিউমোনিয়ার জন্য কিন্তু এটা পেতে পারি, যেমন স্ট্যাফ অরিয়াস ডিফিউজলি ইনভলভ যদি করে ফেলে, তাহলে গ্রাম নেগেটিভ যদি ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, নিউমোসিস্টিস জেরোভি ইনফেকশনের জন্য হতে পারে, ভাইরাল এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে। কখনো কখনো হ্যামোরেজ যদি হয়ে থাকে, স্পেশালি যদি আমরা সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস এগুলোর জন্য, হেনেক্সটনলিয়ান পারপোরা বা জিনাস গ্র্যানুলোমেটোসিস অথবা গোট পোস্টার্স ডিজিজের জন্য কিন্তু অনেক সময় এরকম ডিফিউজ কনসলিডেশন আমরা পেতে পারি। আদার যেগুলো আছে এগুলো অনেক সময় পেতে পারি আমরা ব্রঙ্কোঅ্যালভিউলার সেল কালসিনোমা যদি মাল্টিফোকাল হয়, লিম্ফোমা হইতে পারে, অর্গানাইজিং নিউমোনিয়া, ইওসিনোফিলিক নিউমোনিয়া অথবা হাইপার সেন্সিটিভিটি নিউমোনিয়া। এই সমস্ত হচ্ছে এগুলো ডিফিউজ কনসলিডেশনের কারণ। কাজে আমরা যখন একটা সিটি স্ক্যান চেস্টে এরকম ডিফিউজ কনসলিডেশন পাবো, তাহলে
সেটাকে আমরা এই সমস্ত ডিফারেনশিয়াল ডায়াগনোসিস রাখবো। কিন্তু ডায়াগনোসিস আমরা কিভাবে করব? আমরা পেশেন্টের যদি একটা স্পেসিফিক হিস্ট্রি নেই, হিস্ট্রি সাজেস্টিভ হয়ে থাকে, কোনো ফাইন্ডিং যদি সাজেস্টিভ হয়ে থাকে, ক্লিনিক্যাল ফাইন্ডিং অথবা তার সাথে যে আদার ল্যাব ফাইন্ডিং গুলো আমাদের সাপোর্ট করে, তাহলে আমরা এই জিনিসগুলোকে ডায়াগনোসিস করতে পারবো। ডিফিউজ কনসলিডেশন যদি আমরা পাই, তাহলে আমরা একটা প্যাটার্ন ফলো করার চেষ্টা করব যে কোন ধরনের প্যাটার্ন আছে। আমরা ইউজুয়ালি দুইটা প্যাটার্নকে ডিফিউজ কনসলিডেশনে ভাগ করি। একটা বলি আমরা হচ্ছে ব্যাটুইং প্যাটার্ন, আর একটা হচ্ছে রিভার্স ব্যাটুইং। রিভার্স ব্যাটুইং প্যাটার্নটা আমরা সবাই জানি, পালমোনারি ইডিমা হলে যেটা হয়। আপনারা এটাকে মনে রাখেন, ব্যাটুইং প্যাটার্ন বা বাটারফ্লাই প্যাটার্ন যেটা আমরাকে বলি। কাজেই বাটারফ্লাই প্যাটার্ন অথবা ব্যাটুইং প্যাটার্ন যদি হয়, তাহলে ইউজুয়ালি অনেকগুলি কারণ আমরা বলেছি বা আছে, কিন্তু মোস্ট কমনলি আমাদেরকে এই কয়েকটা জিনিস মনে রাখা দরকার। তার মধ্যে একটা হচ্ছে কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা, ব্রঙ্কোনিউমোনিয়া, নিউমোসিস্টিস জেরোভিন ইনফেকশন অথবা আদার ভাইরাল ইনফেকশন। এটা হচ্ছে আমাদের রিভার্স ব্যাটুইং। এটা কেমন হবে? যে হাইলাম থাকবে, হাইলাম এবং পেরিহাইলার এরিয়া থেকে আপনাদের কনসলিডেশনটা এক্সটেন্ড করবে এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেরিফেরিতে গিয়ে এটা ফেডিং হয়ে যাবে। আর রিভার্স ব্যাটুইংটা কি হচ্ছে? তার উল্টা, মানে আপনার সেন্ট্রাল এবং সেন্ট্রাল এরিয়াটা, হাইলার পেরিহাইলার এরিয়াটা রিলেটিভলি নর্মাল থাকবে অথবা লেস থাকবে, কিন্তু পেরিফেরাল যে জোনগুলি আছে, পেরিফেরাল যে পার্টগুলি আছে, এই পার্টগুলিতে আপনার এগুলো বেশি থাকবে। তাহলে এটা হচ্ছে রিভার্স ব্যাটুইং অপাসিটি। এবং এইটার জন্য কয়েকটা কমন কারণ আমরা হিসেবে মনে রাখার চেষ্টা করব। তার মধ্যে একটাই হচ্ছে ব্রঙ্কোঅ্যালভিউলার্সের কার্সিনোমা, মাল্টিফোকাল কিন্তু অবশ্যই। আর আরেকটা হচ্ছে সার্কোইডোসিস, অর্গানাইজিং নিউমোনিয়া অথবা ইওসিনোফিলিক নিউমোনিয়া। কাজে এই প্যাটার্ন দেখে যদি আমরা বলি, তাহলে কিন্তু আমাদের এই বায়োলেটারাল ডিফিউজ কনসলিডেশনের কিছুটা ভাগ কিন্তু অলরেডি আমাদের এখানে হয়ে গেল। এরপরে তো বাকিগুলো আমাদের হিস্ট্রি, ক্লিনিক্যাল ফাইন্ডিং এবং সাপোর্টিভ ইনভেস্টিগেশন দিয়ে সাধারণত ডায়াগনোসিসে রিচ করতে হয়। তাহলে ডিফিউজ বায়োলেটারাল কনসলিডেশন কি? এভিডেন্স অফ কার্ডিওজেনিক, এই একটা আমাদের সিটি স্ক্যান। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখেন। এভিডেন্স অফ কার্ডিওজেনিক ইডিমা, তার একটা কার্ডিওজেনিক ইডিমার এখানে দেখেন যে ব্যাটিং প্যাটার্ন কিন্তু আছে, তাই না? এখানে দুই দিকেই হাইলাম পেরিহাইলার রিজিয়ন থেকে আপনার এডিমাটা দুই দিকে ডিস্ট্রিবিউশন হয়েছে। এখানে কিন্তু আপনার এয়ার ব্রঙ্কোগ্রাম সাইন খুব ভেরি ক্লিয়ারলি ভিজিবল, এই দিকেও ক্লিয়ারলি ভিজিবল। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে এইটা একটা ব্যাটিং প্যাটার্নে আছে। তাহলে কারণটা কি হতে পারে? দেখেন এইখানেই আপনাদের কিন্তু কিছু কারণ আছে, যেটা দেখে আপনি বলতে পারবেন যে এই কারণটা এইটার জন্য হয়েছে। আমরা যেটা 4টা কমন কারণ বললাম তার মধ্যে। তাহলে এখানে দেখেন যে নিচের দিকে যদি খেয়াল করেন, দেখেন এদিকে কিন্তু একটা শ্যাডো আছে, তাই না? এটা মোস্ট লাইকলি ইফিউশন, বাইল্যাটারাল ইফিউশন, তাই না? দিস ইজ ইফিউশন শ্যাডো। আর এখানে যদি কার্ডিয়াক শ্যাডোটা দেখি, দেখুন আপনার এর আগে যে সিটি স্ক্যানটা দেখলাম, তাতে কিন্তু যতটুকু কার্ডিয়াক সাইজটা দেখেছিলাম তার চেয়ে কিন্তু এখানে কার্ডিয়াক সাইজটা কিছুটা বড় মনে হচ্ছে। কাজে এই যে কার্ডিয়াক সাইজটা বড় আছে, এইদিকে ইফিউশন আছে, আরেকটা সাইন যদি আছে দেখেন আপনার এই সমস্ত জায়গাগুলির মধ্যে লম্বা লম্বা থিকেনিং আছে, তাই না? লম্বা লম্বা থিকেনিং লিনিয়ার শ্যাডো আছে। এই যে লিনিয়ার শ্যাডোগুলো, এগুলিও একটু স্পেসিফিক নাম আছে। কাজে যদি এরকম একটা এনলার্জ কার্ডিয়াক শ্যাডো থাকে, ব্যাটুইং প্যাটার্ন থাকে, ইফিউশন থাকে, এরকম শ্যাডো থাকে, এটাকে বলা হয় কার্লিক্স বি সাইন। কাজে কার্লিক্স বি লাইন যদি থাকে, তাহলে আমরা একে চিন্তা করতে পারবো যে দিস মে বি ডিউ টু কার্ডিয়াক কজ। দিস ব্যাটুইং প্যাটার্ন ওপাসিটি ইজ ডিউ টু কার্ডিওজেনিক ইডিমা। তাহলে দেখেন ইনক্রিজ হার্ট সাইড আছে আমাদের, যেটা বললাম এখানে, এবং কার্লিস বি লাইন আছে এবং প্লুরাল ইফিউশন আছে। তাহলে কার্লিস বি লাইনটিকে একটু জাস্ট থিওরিটিক্যাল মনে রাখা আমাদের জন্য দরকার। এটা হচ্ছে যে সেপ্টাল থিকেনিং, এবং এই থিকেনিং গুলো হবে ইউজুয়ালি 1 মিলিমিটার থিকনেসটা কিন্তু খুব বেশি হবে না। যদি খুব বেশি থিকনেস হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফাইব্রোসিস হয়ে যাবে, তাহলে সেটা সেপ্টাল থিকেনিং থাকবে না। তাহলে 1 মিলিমিটার থাকবে এবং লংগুলি ইউজুয়ালি আপনার 1 মিলিমিটার হবে এবং পারপেন্ডিকুলার হবে টু দ্য প্লুরাল সারফেস। ইউজুয়ালি এই যে দেখেন আছে, এইখানেও আছে, এটা একটু যদি অবলিকলি আছে, এই যে একটা লাইন আছে, দিজ আর দ্য কার্লিস বি লাইন বা সেপ্টাল লাইন বা সেপ্টাল থিকেনিং এগুলো হিসেবে বলা হয়। তাহলে এটা ফাইন্ডিংটা কি? দেয়ার ইজ বাইল্যাটারাল অলমোস্ট সিমেট্রিক্যাল পেরিহাইলার এয়ার স্পেস অপাসিফিকেশন উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম. There are multiple thickened septal line seen in the periphery of the lung. There are bilateral pleural effusion.
লার্জার অন দ্য রাইট দেন দ্য লেফট সাইড। আমরা জানি যদি কার্ডিওজেনিক ইফিউশন হয় তাহলে প্লুরাল ইফিউশনটা সাধারণত রাইট সাইডে বেশি থাকে। তাহলে আপনার এইটা হচ্ছে একদম মোস্ট টিপিক্যাল সিটি স্ক্যান অফ এ কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। ঠিক আছে? কাজেই আপনার এই শব্দগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখা লাগবে। আপনাদের পরীক্ষাও যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু সবই একটা একটা করে আপনাদেরকে লিখতে হবে। আপনাদের যদিও মেনশন করা থাকবে যে মেনশন 3, 4, 5 ফাইন্ডিং, তাহলে এই ফাইন্ডিং গুলো যেন কোনোটা মিস না যায় আমাদের এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে। তাহলে এখানেও আমরা একটা বায়োলেটারাল কনসলিডেশন দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি ফাইন্ডিং আছে? এখানে আছে এনলার্জ কার্ডিয়াক শ্যাডো, দেখতে পাচ্ছেন যে অনেক বড় কার্ডিয়াক শ্যাডোটা আছে, তাই না? এখানে কার্ডিয়াক শ্যাডোটা আমরা এর আগে যেগুলো দেখলাম তার তুলনায় এই জায়গাটা অনেক বড় আছে। তারপরে কি আছে দেখেন, এটাও বোধহয় পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টেরিয়ালটা ডাইলেটেশন আছে, তাই না? ডাইলেটেশন এবং মেজারমেন্টে দেখা গেছে যে এটা 38 মিলিমিটারের মতো আছে। তো 38 মিলিমিটার মিন্স যে এটা পালমোনারি ট্রাঙ্ক নরমালি যা থাকে তার চেয়েও ডাইলেটেড আছে। এবং আরেকটা আমরা পরে দেখব যে যদি এটা অ্যাসেন্ডিং অ্যাওর্টার চেয়ে মোর ডাইলেটেড থাকে তাহলে আমরা ইনডাইরেক্টলি বলবো যে দেয়ার ইজ পালমোনারি আর্টেরিয়াল ডাইলেটেশন অর পালমোনারি হাইপারটেনশন, মানে অ্যাসেন্ডিং অ্যাওর্টার চেয়ে এটা যদি কোনো কারণে বেশি বড় থাকে। আরও কি আছে আপনার এখানে? বায়োলেটারাল সিমেট্রিক্যাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, না? এই দিকেও আছে আপনার, এই দিকেও আছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। গ্রাউন্ড গ্লাস ওপাসিটি গুলো কি আমরা এরপরে দেখব। তাহলে বায়োলেটারাল প্লুরাল ইফিউশনও আছে, তাই না? এইদিকে প্লুরাল ইফিউশন আছে, আপনার এইদিকেও আছে এবং এইদিকেও দেখেন রাইট সাইডে মোর দেন দ্য লেফট। আর প্রমিনেন্ট অ্যান্ড ডিফিউজ বায়োলেটারাল সিমেট্রিক্যাল ইন্টারস্টিশিয়াল থিকেনিং যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অনেক অনেক, তাই না? নিউমেরাস অনেক সেপ্টাল থিকেনিং আছে এই জায়গায়। তার মানে এটা হচ্ছে একটা লং স্ট্যান্ডিং কেস। লং স্ট্যান্ডিং কেস জন্য কার্ডিয়াক শ্যাডো এনলার্জ আছে, আর এদিকে সেপ্টাল থিকেনিং আছে, বায়োলেটারাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আছে, বায়োলেটারাল প্লুরাল ইফিউশন আছে মোর অন দ্য রাইট সাইড, তাই না? পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনও আছে। তাহলে এই এতগুলো ফাইন্ডিং আমরা এই এক্সরেটাতে দেখতে পাচ্ছি, এই সিটি স্ক্যানটাতে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের আরেকটা এক্সাম্পলস অফ বায়োলেটারাল ডিফিউজ কনসলিডেশনের। This is the CT scan of a 61-year-old man with increasing cough, progressive shortness of breath. এখানে কি সিটি ফাইন্ডিং আছে আমরা দেখতে পাচ্ছি? বায়োলেটারাল রেটিকুলার অ্যান্ড গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, তাই না? বায়োলেটারাল রেটিকুলার কেন? আমরা যদি লিক স্ল্যাক থাকে, মানে একটার সাথে আরেকটার সাথে যদি ইন্টার কানেক্টেড থাকে, আমরা কার্লিস বি সাইনগুলো যেটা দেখলাম যে পেরিফেরিতে পারপেন্ডিকুলার, একটার সাথে আরেকটা হরাইজন্টালি চলে গিয়েছে টু দ্য পেরিফেরিতে, আর এখানে একটার সাথে আরেকটা যদি ক্রিস ক্রস থাকে তাহলে এটাকে আমরা রেটিকুলার বলি। একটার সাথে আরেকটার সাথে ম্যাচিং করা থাকবে নেটের মতো কিছুটা, হ্যাঁ? গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। তাহলে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি? আমরা এটাকে যদি বলি ডিপিএলডি, মানে আমরা তো আসলে যদি সিটি ডায়াগনোসিস শুধু বলতে যাই তাহলে আমরা শুধুমাত্র একটা ব্রড ডায়াগনোসিসটা বলতে পারবো। যখন আমরা পেশেন্টের হিস্ট্রি জানবো তখন আমরা হয়তো বলে দিতে পারবো যে স্পেসিফিক ডায়াগনোসিসটা কি হতে পারে। তাহলে এইরকম যদি বায়োলেটারাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি থাকে, রেটিকুলার ওপাসিটি এবং গ্রাউন্ড গ্লাস ওপাসিটি থাকে, হ্যাঁ, ডিফিউজ থাকে, তাহলে আমরা এটাকে ডিপিএলডি হিসেবে বলবো। তবে আরো মোর স্পেসিফিক্যালি যদি বলি এবং পেশেন্ট হিস্ট্রির সাথে মিলাই, পরবর্তীতে আসলে দিস কেস ওয়াজ ডায়াগনোসড এজ এ কেস অফ নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া হিসেবে। একটা জিনিস খেয়াল রাখা দরকার যে টিপিক্যাল সিটি ফিচার্স অফ non-specific interstitial pneumonia is predominantly basilar ground glass and reticular opacity. বেজের দিকে কিন্তু থাকে টিপিক্যালি। যদি টিপিক্যাল ফিচার বলি আমরা তাহলে কিন্তু হোল লাংয়ে না থেকে ইউজুয়ালি বেজের দিকে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি গুলো আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াতে। ডিপিএলডির একটা ভ্যারাইটি কিন্তু দিস ইজ। আমরা এখানে আরেকটা সিটি স্ক্যান দেখতে পাচ্ছি, তার কি রেডিওলজিক্যাল ফাইন্ডিং কি কি আছে এখানে দেখেন তো। এখানে অনেক সেপ্টাল থিকেনিং আছে, তাই না? সেপ্টাল থিকেনিং আছে। সেপ্টাল থিকেনিং এর সাথে সাথে আপনার এই যে জায়গাগুলো আছে দেখেন, এখানে কি আছে? সাবপ্লুরাল অনেক হানি কম্বিং আছে, না? এই যে হানি কম্বিং, হানি কম্ব তো আমরা জানি সবাই, মৌমাছির চাকের মতো যেগুলো, যারা আমরা স্টুডেন্ট সবাই জানি। তাহলে এইরকম পেরিফেরাল হানি কম্বিং আছে, হ্যাঁ। তারপরেই দেখেন আপনার আরেকটুকু বড় এরিয়া আছে, হ্যাঁ। এই বড়গুলিকে আমরা বলি ব্রঙ্কিওএক্টেটিক চেঞ্জ, তাই না?
এবং তার সাথে যেখানে সেপ্টাল থিকেনিংও আছে। তো এইরকম যদি একটা ফিচার থাকে, হানিকম্বিং, তারপরে ব্রঙ্কিওটেক্টিক চেঞ্জ, এগুলো আমরা ট্রাকশন ব্রঙ্কিওটেসিস, তাই না? এবং এর পাশে দেখেন অনেক গ্রাউন্ড গ্লাস ওপাসিটিও আছে। এই যে একটা জায়গায়, এটা একটা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। পেরিফেরিতে দেখেন এখানেও কিছু গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আছে। তাহলে what are the finding? CT finding shows bilateral subpleural honeycombing, মানে ড্যাশের যেটা, এটা হচ্ছে হানিকম্বিং অ্যান্ড ট্রাকশন ব্রঙ্কিওটেসিস, এই যে সলিডটা আছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, তাই না? এই যে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। তাহলে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি বলবো আমরা? যদি এরকম হানিকম্বিং থাকে, এরকম ট্রাকশন ব্রঙ্কিওটেসিস পাই এবং গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাই, তাহলে আমরাও তাকে ডিপিএলডি হিসেবে, ব্রড লাইন হিসেবে আমরা বলবো। স্পেসিফিক্যালি যদি আমরা তখন করি, টিপিক্যালি আরো আসলে কিছু টিপিক্যাল ফাইন্ডিং আছে যেগুলো পরবর্তীতে আমরা আসলে দেখব। তো এগুলো নোট কি যে ইফ এটা আরেকটা উদাহরণ আমাদের এখানে বাইলেটারাল ডিফিউজ কনসলিডেশন। কনসলিডেশন মিন্স এ কনসলিডেশন প্লাস আদার ফাইব্রোটিক চেঞ্জ আছে। দিস ইজ সিটি ইমেজ অফ এ 67 years old female known to have long standing fibrosing pulmonary sarcoidosis. ওনার আগেই ডায়াগনোসিস করা আছে। এখন রেডিওলজিক্যাল ফাইন্ডিং কি আছে ওনার? এখানে দেখেন আপনারা হানিকম্বিং আছে, তাই না? এই যে হানিকম্বিং আছে, হানিকম্বিং প্রিডমিনেন্ট ইন দা আপ, এই যেগুলোতে দেখেন আপনারা, দেখেন কি ব্রঙ্কোভাস্কুলার যে মার্কিং গুলো আছে, এইটার প্যাটার্ন অনুযায়ী যদি এরকম ডিফিউজলি ডিস্ট্রিবিউশন হয় এবং এরকম টিপিক্যালি হানিকম্বিং থাকে, এটা আমরা টিপিক্যালি পাই সাধারণত সার্কোইডোসিসের ক্ষেত্রে। তাহলে হানিকম্বিং প্রিডমিনেটস ইন দ্য আপার অ্যান্ড পেরিহেলার রিজন অ্যান্ড অ্যালং দ্য ব্রঙ্কোভাস্কুলার বান্ডেল। নোট দ্য ভেরিয়াস সাইজ অফ দ্য সিস্ট, মানে ছোট ছোট, কোনোটা বড় কোনোটা ছোট আছে। কন্ট্রাস্ট ইন্টেন্সিটি শো দ্য ওয়াইডেস্ট ডায়ামিটার ইন দ্য মেইন পালমোনারি আর্টারি। আমরা যদি এটা মিডিয়েস্টিনাল ভিউটা দেখি, এই মিডিয়েস্টিনাল ভিউটাতে দেখেন যে আমরা বলছিলাম যদি আপনার এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টার চেয়ে যদি পালমোনারি আর্টেরিয়াল যে আছে এটার ক্রস সেকশনাল ডায়াবেটিসটা যদি বড় থাকে, তাহলে আমরা এটাকে ধরে নিই যে দেয়ার ইজ পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। তাহলে আমরা যদি কোনো একটা কনসলিডেশন পাই বা ডেন্স শ্যাডো পাই, তাহলে এই কনসলিডেশনকে তো পেয়েই শেষ কাজ না, আমাদের এরপরে কাজ হবে আসলে ডায়াগনোসিস করা। কাজে ডায়াগনোসিস যদি আমরা করতে যাই, তাহলে এর সাথে আরো কোনো অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং আছে কিনা, সেই ফাইন্ডিংগুলোকে আমাদের একটা একটা করে খুঁজে দেখার চেষ্টা করতে হবে। যেগুলো দেখে এবং সাপোর্ট নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে একটা কনফাইন্ড ডায়াগনোসিস বলতে পারবো যে হ্যাঁ এটা ফাইন্ডিং আছে, কাজে এই ফাইন্ডিংগুলির পক্ষে আমাদের কি কি আছে। তাহলে আমরা কি কি দেখব? যদি একটা কনসলিডেশন থাকে, তার সাথে ইফিউশন আছে কিনা, তার সাথে কোনো ক্যাভিটেশন আছে কিনা, কোনো মিডিয়েস্টিনাল লিম্ফ্যাডেনোপ্যাথি আছে কিনা, এক্সট্রা থোরাসিক লিম্ফ্যাডেনোপ্যাথি আছে কিনা, তারপরে এভিডেন্স অফ মিডিয়েস্টিনাল শিফটিং আছে কিনা, যেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করব যে এটা সাথে কোনো অ্যাসোসিয়েটেড কলাপস আছে কিনা, এনি লিশন উইদিন দ্য ব্রঙ্কিয়াল ট্রি, মানে যদি কোনো ব্রঙ্কিয়াল কার্সিনোমা থেকে থাকে তাহলে আমরা ব্রঙ্কিয়াল ট্রির ভিতরেও কোনো লিশন পেতে পারি অথবা কোনো একটা ফরেন বডি পেতে পারি। তারপরে এনি বনি লিশন আছে কিনা, মানে বনি লাইটিক লিশন আছে কিনা, অথবা এনি আইটি টিউব, হ্যাঁ, যেগুলো থাকে অনেক সময়, যদি আপনার ধরেন যে কলাপস আছে অথবা ইফিউশন আছে, তার পাশে আমাদেরকে খেয়াল করে দেখতে হবে যে কোনো টিউবের শ্যাডো আছে কিনা। তাহলে আমরা কনসলিডেশন তো দেখলাম, তাহলে কনসলিডেশনের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দিকে একটা কনসলিডেশন আছে, কিন্তু তার অপোজিটে এখানেই দেখেন যে একটা ইফিউশন আছে। ইফিউশনটা কিছুটা ক্রিসেন্ট্রিক, নিচে বেজের দিকে, তাই না? প্লুরাল পোস্টেরিয়র সাইড, বেজ মানে পোস্টেরিয়র সাইডের দিকে আছে। তাহলে একটা কনসলিডেশনের সাথে আমরা একটা ইফিউশন পাচ্ছি। তাহলে এখানে দেখতেছেন যে কনসলিডেশন আছে, এই যে কনসলিডেশন, এই কনসলিডেশন মাঝখানে আবার কিছু বড় বড় গ্যাপ আছে, হলো। এই যে গ্যাপগুলো, এগুলি কিন্তু কনসলিডেশনের মধ্যে ডেভেলপিং ক্যাভিটি, দিস আর দ্য ডেভেলপিং ক্যাভিটিস। হ্যাঁ, এই যে এগুলি বড়, এই যে ক্রস সেকশন যেগুলি ছোট দেখতেছেন এগুলো ব্রঙ্কিয়াল ট্রি, কিন্তু যেগুলো একটু বড়, ওয়ালটা একটু থিক হয়ে গেছে, মোর ডেন্সার, এটা হচ্ছে ক্যাভিটি, দিস আর দ্য ক্যাভিটি। তাহলে আমরা বলছিলাম যে কনসলিডেশন যদি পাই, তাহলে আমাদের সাথে সাথে আরো কি কি জিনিস দেখতে হবে। যে এটা দেখেন একটা কনসলিডেশন, এই যে কনসলিডেশনের মধ্যে এখানে একটু আছে আপনার
একটা লেস ওপেক শ্যাডো, তাই না? একটা লেস ওপেক শ্যাডো আছে, এর মাঝখানে আপনার একটা ব্ল্যাক শ্যাডো আছে। তার মানে ব্ল্যাক শ্যাডো মানে হলো যেখানে একটা ক্যাভিটেশন ডেভেলপ করে গেছে। ক্যাভিটেশনও আছে, এরকম একটা ওয়ালটা কেমন একটু থিক থিক মনে হচ্ছে, একটা ডিপ ডেন্স কনসোলিডেশন আছে, এবং মিডিয়াস্টিনামটা ট্রাকিয়াল লেভেলে আমার এখানে কেমন একটু ওয়াইড মনে হচ্ছে। এটা কিন্তু আমরা দেখছি পালমোনারি উইন্ডো। কাজে পালমোনারি উইন্ডোতে কিন্তু আপনি দেখতেছেন যে জাস্ট মিডিয়াস্টিনামটা ওয়াইড আছে, এইখানে একটা কনসোলিডেশন আছে, সাথে একটা ক্যাভিটেশন আছে, এবং একটু মোর ডেন্সার মনে হচ্ছে। তাহলে আমরা এই পর্যায়ে দেখব যে তার মিডিয়াস্টিনাল উইন্ডোটাতে কেমন আছে। দেখেন মিডিয়াস্টিনাল উইন্ডোতে যখন আমরা দেখব, তখন কিন্তু এখানে খুব ভালো করে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মাল্টিপল লোবুলেটেড এরিয়া আছে, তাই না? মাল্টিপল লোবুলেটেড হাইপোডেন্স মাল্টিপল লোবুলেটেড এরিয়া, দিজ আর দ্য মিডিয়াস্টিনাল লিম্ফ নোড। কাজেই আমরা একটা যখন কনসোলিডেশন পাবো, একটা ক্যাভিটেশন পাবো, এরকম কনসোলিডেশন ক্যাভিটেশন পেলে আমাদের সাথে সাথে মিডিয়াস্টিনামের দিকে তাকাতে হবে। যদি মিডিয়াস্টিনামটা ওয়াইড থাকে, অথবা ওয়াইড না থাকলেও আমাদেরকে অন্য সেকশনগুলিতে মিডিয়াস্টিনাল যে উইন্ডো আছে, এই উইন্ডোতে আমাদেরকে দেখতে হবে যে ওয়েদার দেয়ার ইজ এনি লিম্ফ্যাডনোপ্যাথি। কাজে এইরকম যদি একটা ডায়াগনোসিস আমরা পাই, একটা কনসোলিডেশন, একটা ক্যাভিটেশন, মিডিয়াস্টিনাল লিম্ফ্যাডনোপ্যাথি, এরকম যদি পাই, তাহলে কিন্তু আমাদের রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হয়ে যাবে একটা ম্যালিগনেন্সি। ইউজুয়ালি ইট মে বি এ কেস অফ ম্যালিগনেন্সি, ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি উইথ মিডিয়াস্টিনাল মেটাস্টেসিস। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সিটি স্ক্যান, এখানে একটা কনসোলিডেশন আছে, কনসোলিডেশনের পাশাপাশি দেখেন কোন জায়গায় আবার এই জায়গাগুলি রিলেটিভলি মোর ব্ল্যাকিশ, এই জায়গায় ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলিও খুব কম আছে, অনেক কম, তাই না? সেন্ট্রালের দিকে যাওয়া আছে, পেরিফেরিতে গিয়ে একদম শুধু ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে। এটারও দেখেন পেরিফেরি রিলেটিভলি কম। তাহলে এই যে মোর ব্ল্যাকিশ এরিয়া, কিন্তু এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, লাং মার্জিনের কলাপস, ক্লিয়ার মার্জিন নাই, তার মানে এটা কলাপসও না, হ্যাঁ, জানি কি বলে নিউমোথোরাক্সও না, কিন্তু মার্জিনটা আছে একদম ওয়ালের সাথে লেগে, কিন্তু ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো লেস প্রমিনেন্ট। এরকম যদি থাকে তাহলে আমরা চিন্তা করব যে এটা পালমোনারি এমফাইসিমা আছে, বাইল্যাটারালি আছে, মোর অন দ্য রাইট সাইড। তাহলে কনসোলিডেশন আছে, কনসোলিডেশনের সাথে আপনার এমফাইসিমা আছে। তার মানে কনসোলিডেশন উইথ এমফাইসিমা যদি থাকে, তাহলে আমরা মনে করব যে সিওপিডি পেশেন্টের হয়তো তার একটা নিউমোনিয়া ডেভেলপ করেছে, নিউমোনিয়া কনসোলিডেশন। ইট মে বি ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি, হ্যাঁ, এটাও আমাদের চিন্তা রাখতে হবে, কারণ সিওপিডি পেশেন্টের আমরা ফ্রিকোয়েন্টলি ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি কিন্তু পেয়ে থাকি। তাহলে এইখানে যেখানে যে একটা কনসোলিডেশন আছে, এই কনসোলিডেশনের পাশাপাশি আপনার এইখানে অনেক মিডিয়াস্টিনাল লিম্ফ নোড, এটা কিন্তু আমরা মিডিয়াস্টিনাল ভিউ দেখতেছি, তাই না? এটা একটা মিডিয়াস্টিনাল উইন্ডো। কাজে এই মিডিয়াস্টিনাল উইন্ডো যদি দেখি, মিডিয়াস্টিনাল উইন্ডোতে আমরা জানি যে কি কি দেখি, আমরা মিডিয়াস্টিনাম দেখি, বোনস দেখি, সফট টিস্যু দেখি, তাই না? সব কিছু দেখতে থাকি। যে এইখানে একটা কনসোলিডেশন দেখা যাচ্ছে, তাহলে এর পাশ দিয়ে আবার ইফিউশন দেখা যাচ্ছে দুই দিকেই, রাইট সাইডে বেশি, লেফট সাইডে বেশি আছে দেন দ্য রাইট। মিডিয়াস্টিনামে মাল্টিপল আপনার লিম্ফ নোডস আছে, মাল্টিপল লিম্ফ নোডস, হ্যাঁ, অনেক লিম্ফ নোডস আছে। তাহলে আমাদের দেখার কথা কি, যে এটাও দেখবো, এর পাশাপাশি আমাদের ইফিউশন আছে কিনা, সফট টিস্যু দেখবো, তাই না? সফট টিস্যু যদি দেখি আমরা, দেখেন এই দিকটা মোটামুটি নর্মালি আছে, এক্সিলা। আমরা যদি মিডিয়াস্টিনামে যদি লিম্ফ নোড পেয়ে যাই, আমাদের দেখতে হবে যে লিম্ফ নোড ইন আদার সাইড আছে কিনা, যতটুকু ভিজিবল। আমরা এই দিকটাতে যদি তাকাই, দেখেন এই রাইট এক্সিলাতে, লেফট এক্সিলাতে আপনার এখানে বড় বড় কয়েকটা ডেন্স শ্যাডো দেখা যাচ্ছে, ভেরিয়েবল সাইজ, হ্যাঁ, ভেরিয়েবল সাইজ, একটা বড়, এটা মাঝারি, এটা ছোট, এরকম আরো কতগুলো আছে ভেরিয়েবল সাইজের লিম্ফ নোড আছে ইন দা লেফট এক্সিলা। কাজে আমরা এখানে একটা সিটি স্ক্যান দেখলাম, যার মধ্যে একটা পালমোনারি শ্যাডো আছে, কনসোলিডেশন আছে, মিডিয়াস্টিনাল লিম্ফ নোড আছে, মাল্টিপল লিম্ফ নোড, বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন আছে, এবং অ্যাক্সিলারি লিম্ফ নোড ইজ দেয়ার অলসো। আমরা বলছিলাম যে আমাদেরকে যখন দেখব সবকিছুই খেয়াল রাখতে হবে যে আরো কোনো কিছু আছে কিনা। দেখেন আপনারা এখানে একটা কনসোলিডেশন আছে, তাই না? এখানেও একটা কনসোলিডেশন আছে, এখানে একটা কনসোলিডেশন আছে, এবং কনসোলিডেশনের মাঝখানে এই জায়গাটা একটু হাইপোডেন্স। তার মানে এখানে একটা ক্যাভিটারি লিশন থাকার সম্ভাবনা আছে, বা ক্যাভিটারি লিশন থাকতে পারে। কাজে এইখানে দেখেন, যদি আমরা বাইরের দিকটাকে খেয়াল করি,
কোথাও এই দিকটা ক্লিয়ার আছে, তাই না? ক্লিয়ার আছে, কিন্তু এই দিকটা দেখেন ইন রিলেশন টু দিস সাইড এখানে আপনার ব্ল্যাক শ্যাডো আছে, তাই না? মাল্টিপল ব্ল্যাক শ্যাডো, এবং ব্ল্যাক শ্যাডোর মধ্যেও আবার কিছু কিছু হোয়াইট শ্যাডো আছে। তাহলে এই জায়গার মধ্যে ব্ল্যাক শ্যাডো মানে এটা আপনার থোরাসিক কেজের বাইরে, থোরাসিক কেজের বাইরে যদি কিছু থাকে তাহলে এই রকম ব্ল্যাক শ্যাডো কি কারণে হতে পারে? আমরা জানি মোস্ট কমনলি একটাই কারণ, যদি এখানে কোনো এয়ার ট্র্যাপিং হয়ে থাকে, মানে সাবকিউটেনিয়াস এমফাইসিমা ডেভেলপ করে থাকে। আলটিমেটলি দিস ওয়াজ এ কেস অফ কনসোলিডেশন উইথ ক্যাভিটেশন উইথ ক্যাভিটোকিউটেনিয়াস ফিস্টুলা, মানে আরো উপর নিচের দিকে কোথাও একটা ফিস্টুলা আছে, যেই ফিস্টুলা দিয়ে এখান থেকে প্রেসার লিক করে ও সাবকিউটেনিয়াস এমফাইসিমা ফর্ম করেছিল। This is the chest CT scan of a 73-year-old man with 50-pack-year smoking history, coronary artery disease, non-small cell lung cancer in the left upper lobe, treated successfully with chemoradiation and known to have persistent left upper lobe cavitary lesion. Later on, he presented with cough and hemoptysis. He was ultimately diagnosed as a case of pulmonary aspergillosis with cavitary cutaneous fistula with subcutaneous emphysema. যদিও এই কেসগুলো একটু জটিল কেস, আমাদের আসলে হয়তো আমরা খুবই কম পাবো, তারপরেও আসলে আমাদের ফর আই ওপেনিং এগুলো একটু খেয়াল রাখা দরকার যে আমরা শুধুমাত্র চেস্টের মাঝখানেই থাকবো না, চেস্টের মাঝখানের বাইরেও কিছু জায়গা যেগুলো আছে আমাদের দেখা দরকার, সেইগুলোকে আমরা দেখার চেষ্টা করব। যখনই বিশেষত পরীক্ষা তো আসলে আমাদের এরকম 64 স্লাইড দেওয়া হয় না, পরীক্ষার সময় সাধারণত 2টা বা 3টা স্লাইড দেওয়া হয়। কাজে 2টা-3টা স্লাইড যদি আমাদের থাকে, সেই 2টা-3টা স্লাইডের মধ্যে যতটুকু ফাইন্ডিং আমরা বের করতে পারি আমাদের কিন্তু সবগুলো বের করার জন্য চেষ্টা করতে হবে। যখন আমরা 64 স্লাইড দিয়ে দিই তখন আসলে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, যারা আমরা স্টুডেন্ট বা আমরা যারা ইন্টার্নিস্ট অতগুলো স্লাইড দেখে হয়তো মিস করতে পারি, কিন্তু 1টা-2টা স্লাইড দেওয়া মানে হলো পরীক্ষার সময় বুঝে নিতে হবে যে এখানে অবশ্যই বিভিন্ন রকমের পজিটিভ ফাইন্ডিং থাকার সম্ভাবনা আছে। কাজে আমাদের সিস্টেমেটিক্যালি যদি দেখি তাহলে আমাদের এই ফাইন্ডিং গুলো মিস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তাহলে এখানে আমরা একটা কনসোলিডেশন দেখতে পাচ্ছি অন লেফট সাইড, এবং এখানে দেখেন কিছু মোর ডেন্সার এবং পেরিফেরিটা কিছুটা লেস ডেন্সার, এবং এই লেস ডেন্সার যেটা এটাকেই আমরা আসলে বলছি যে গ্রাউন্ড গ্লাস। কেন গ্রাউন্ড গ্লাস ডেফিনেশন যদি আমরা বলতে যাই তাহলে দেখবেন যে ওইটার পেছন দিক দিয়ে যদি কিছু ব্রঙ্কোভাস্কুলার মার্কিংকে দেখা যায়, এই জায়গাটা যেমন দেখা যাচ্ছে না, একদম ড্যান্স, ওর মধ্যে আর কিছু দেখা যাচ্ছে না, তাই না? এই হার্ড শ্যাডোর মতো, হ্যাঁ একদম। কিন্তু এই জায়গাতে যদি তাকান খুব ভালো করে, আপনাদের ছোট স্ক্রিনে কেমন দেখতে পাচ্ছেন যে বুঝতেছি না, তো এইটার মধ্যে দিয়ে কিছু কিছু ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আমরা দেখতে পাচ্ছি। এই দেখতে পারাটাই হলো আপনার গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। এখন এই গ্রাউন্ড গ্লাস ওপাসিটির যদি থাকে তাহলে তার জন্য আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে এটার পেছনে ব্যাকগ্রাউন্ডের কোনো কারণ আছে কিনা, কারণ এই গ্রাউন্ড গ্লাস ওপাসিটিগুলো থাকতে পারে অনেকগুলো কারণে। সেই গ্রাউন্ড গ্লাস ওপাসিটির কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব। তাহলে গ্রাউন্ড গ্লাস ওপাসিটিটা আসলে বেসিক্যালি কি? গ্রাউন্ড গ্লাস ওপাসিটি ইজ ডিউ টু ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, মানে এটা যদি ইন্টারস্টিশিয়ামকে ইনভলভ করে তাহলেই কিন্তু আমরা সাধারণত এরকম গ্রাউন্ড গ্লাস ওপাসিটিগুলি পেয়ে থাকি। অ্যালভিউলার স্পেসগুলি কিন্তু পুরোপুরি ফিল্ড হয় না, শুধু ইন্টারস্টিশিয়ামগুলোতেই, এগুলোতে যদি বেশি ইনভলভ হয়ে থাকে, এয়ার স্পেসগুলো আপনার যদি ইনটেক থাকে তাহলে এগুলি একটা মিডিয়াম হিসেবে কাজ করে, যার জন্য আমাদের পেছনের যে ভ্যাসেল বা ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো এগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পাই। কাজে ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই মনোনিউক্লিয়ার ইনফ্লামেটরি cellular infiltrate in the alveolar septa and the distal peribronchiovascular interstitium। এবং এগুলো কেন হয়? এটা হচ্ছে সেকেন্ডারি টু যে ইপিথেলিয়াল ড্যামেজ হয়, ইপিথেলিয়ামের মধ্যে ইনফ্লামেশন, এটা হয়ে গিয়ে অ্যালভিউলার যে স্পেসগুলি আছে এখানে আপনার এক্সুডেশন হয়, এক্সুডেশন হয়ে গিয়ে সাধারণত এইগুলো ফর্ম করে থাকে। এগুলো কাদের যদি পাই আমরা তাদের কি কারণ হিসেবে চিন্তা করব? যদি ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট হয়, আমরা যদি হিস্ট্রি নিয়ে জানি যে দিস পেশেন্ট ইজ ইমিউনো কম্পিটেন্ট, তাহলে আমরা কয়েকটা জিনিস চিন্তা করি, ইউজুয়ালি রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস অর ভেরিসেলার ইনফেকশন, অথবা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, যাকে অ্যাটোপিক্যাল নিউমোনিয়া হিসেবে আমরা বলে থাকি, অর্গানাইজিং নিউমোনিয়া, হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। কিন্তু যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মোস্ট কমনলি চিন্তা করি যেটা নিউমোসিস্টিস জেরোভি ইনফেকশন কিনা, অথবা সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন কিনা, অথবা মাইক্রোপ্লাজমা, এইটাও হইতে পারে।
গ্রাউন্ড গ্লাস ওপাসিটিস ইন কোভিড-19 এটা আসলে আমাদের এখনকার জন্য খুবই কমন একটা ফাইন্ডিং এই সময়কার জন্য, তাই না? গত 1 বছর যাবৎ আমরা সব সিটি স্ক্যানেই পাচ্ছি যে এরকম মাল্টিপল বায়োল্যাটারাল গ্রাউন্ড ডিফিউজ বায়োল্যাটারাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটিস। কাজে এইটা হচ্ছে একটা সিটি স্ক্যান of a 50-year-old man recently presented with fever, cough for 9 days. This is the HRCT scan chest of this patient. Finding যদি বলি তাহলে কি কি ফাইন্ডিং আছে? Diffuse ground glass opacities involving both lungs fields. Opacities are mostly peripheral. হ্যাঁ, দেখেন এই যদি সেন্ট্রাল নাই, এটা আসলে টিপিক্যালি অতটা না, তারপরও যে পেরিফেরাল ইনভলভমেন্টটা আছে এবং সাব প্লুরাল আছে। দেখেন এই যে প্লুরাল যদি আমরা চিন্তা করি, এই এলাকাগুলি সাব প্লুরাল ইনভলভমেন্ট আছে। তার মানে দিস ইজ টিপিক্যাল অফ গ্রাউন্ড গ্লাস। গ্রাউন্ড গ্লাস আমরা বলছিলাম কেন, যে যদি আমরা ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলি দেখি, দেখেন এই যে একটা গ্রাউন্ড গ্লাস, কিন্তু এখান দিয়েও কিন্তু ভাস্কুলার মার্কিংটা দেখা যাচ্ছে। এই যে ভাস্কুলার মার্কিংগুলো দেখতে পাচ্ছি আমরা, এটাই হচ্ছে গ্রাউন্ড গ্লাস ওপাসিফিকেশন। তাহলে ডায়াগনোসিস যদি আমরা বলি তাহলে কি, হিস্ট্রিটা যেহেতু আমরা জানি, 50-year-old ম্যান 9 দিনের জ্বর কাশি নিয়ে আসছে, একটা চেস্ট সিটি স্ক্যান, তার ফাইন্ডিং এরকম, তাহলে তার ডায়াগনোসিস হবে কোভিড-19 pneumonia. This is a CT scan of 35-year-old female presented with cough, exertional shortness of breath, low-grade fever and indurated skin lesion in both legs for last 2 months. এরকম একটা সিনারিও যদি থাকে এবং এরকম একটা চেস্ট সিটি স্ক্যান আমরা পাই এই রোগীটার, তাহলে তার টিপিক্যাল ডায়াগনোসিসটা কি হতে পারে? আমরা আগে ফাইন্ডিংটা দেখি। ফাইন্ডিংটা কি আছে এখানে? এক্সটেন্সিভ, মানে এইদিকে এবং এইদিকে দুই দিকেই আছে ডিফিউজ বায়োল্যাটারাল গ্রাউন্ড গ্লাস ওপাসিফিকেশন। এইদিকেও আছে, দেখেন এই দিকে গ্রাউন্ড গ্লাস ওপাসিফিকেশন উইথ এই যে পোর্শনটা আছে দেখেন আপার লোবের সেন্টারের দিকে, হ্যাঁ, মিডিলের দিকে ব্রঙ্কিয়াল ফ্রিটাকে ডিস্টর্টেড করে দিয়েছে। এবং ডিস্টরশন যদি থাকে তাহলে আমরা এটাকে একটু লং স্ট্যান্ডিং কেস হিসেবে চিন্তা করি। তো গ্রাউন্ড গ্লাস ওপাসিটি উইথ ডিস্টরশন যদি থেকে থাকে তাহলে সিনারিও হলো আমাদের এরকম। এই সিনারিওতে তাহলে ডায়াগনোসিসটা আমাদের আসবে কি, সার্কোইডোসিস হিসেবে আমরা চিন্তা করব। This is the axial view HRCT of a 40-year-old man, a diagnosed case of HIV on antiretroviral treatment, who has presented with dry cough for 2 months. যদি ড্রাই কাফ ফর 2 মান্থ থাকে একটা পেশেন্টের, এইচআইভি পেশেন্টের, তাহলে আমরা তাকে কি চিন্তা করতে পারি? এরকম একটা টিপিক্যাল ফাইন্ডিং যদি থাকে, আমরা অবশ্য বলে দিয়েছি যদিও। ফাইন্ডিংটা কি আছে? ডিফিউজ গ্রাউন্ড গ্লাস ওপাসিটিস উইথ ইন্ট্রালোবুলার রেটিকুলেশন, হ্যাঁ, স্প্রেডিং ফ্রম সেন্টার টু পেরিফেরি, নট এফেক্টিং দ্য পেরিফেরি। হ্যাঁ, তাহলে এইরকম একটা যদি ফাইন্ডিং থাকে, আমরা আগেও বলেছিলাম যে আমরা একটা প্যাটার্ন ফলো করব। যদি এটা ব্যাটুইং প্যাটার্নের মতো হয়, তাহলে যদি এইচআইভি পেশেন্টের হয়, তাহলে মোস্ট কমনলি দিস ইজ এ কেস অফ পালমোনারি নিউমোসিস্টিস জেরোভি ইনফেকশন, নিউমোনিয়া। তাহলে দিস ইজ HRCT of 55-year-old man presented with shortness of breath and cough. He had history of sudden compressive chest pain 2 days ago. 2 দিন আগে তার একটা চেস্ট পেইনের কমপ্লেইন ছিল এবং এরকম একটা চেস্ট সিটি স্ক্যানের রিপোর্ট আমাদের হাতে আছে। যদি এরকম হয়, টিপিক্যাল হিস্ট্রি আমরা পেলাম যে 2 দিন আগে একটা চেস্ট পেইন, মানে বুকের একটা ব্যথা ছিল, এরকম একটা শর্টনেস অফ ব্রেথ, কাফ নিয়ে আসছে, সিটি স্ক্যানটা এরকম যদি থাকে, তাহলে আমরা চিন্তা করব কি, তার আগে চিন্তার আগে দেখি যে আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিং কি আছে, বায়োল্যাটারাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আছে দুই দিকে। যদি এরকম থাকে, এখানে হার্ট সাইজটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবশ্য এরকম বড় নাই, কারণ আমরা জানি যদি অ্যাকিউট হার্ট ফেলিওরের জন্য এরকম হয়ে থাকে, তাহলে হার্ট শ্যাডোটা অনেক সময় নরমালি থাকতে পারে, বড় নাও হইতে পারে। কাজে এটা অ্যাকিউট হার্ট ফেলিওর ডিউ টু কার্ডিয়াক কজের জন্য কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। This is chest HRCT of a 30-year-old poultry worker who had presented with fever, malaise, cough, shortness of breath for 2 months. হ্যাঁ, এইখানে দেখেন ফাইন্ডিংটা কি আছে, মোজাইক প্যাটার্ন। মোজাইক প্যাটার্ন এগুলো আসলে আমাদের দেখতে দেখতে আসলে এই জিনিসগুলো আমার চোখে পড়বে। মোজাইক প্যাটার্ন মানে কি, দেখেন কোনো জায়গায় একটু বেশি ডেন্সার, কোনো জায়গায় একটু লেস ডেন্সার। হ্যাঁ, কোনো জায়গায় হচ্ছে এই জায়গাটা ধরুন লেস ডেন্সার, এই যে লেস ডেন্সার, কিন্তু এই জায়গাগুলো আবার একটু মোর ডেন্সার। হ্যাঁ, এই যেরকম যদি প্যাটার্ন থাকে, তাহলে দিস ইজ টিপিক্যাল অফ হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস।
এই জায়গাগুলো এরকম কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি কেন হয়? এটা বেশি কম হয় কেন? যে এখানে আসলে ব্রঙ্কিওলাইটিস থাকে। ব্রঙ্কিওলাইটিস থাকলে যখন আমরা পেশেন্টরা ইন্সপিরেশন নেয়, ইন্সপিরেশন নিলে ব্রঙ্কিওলাইটিসের ক্যানেলগুলো ওপেন হয়। ওপেন হয়ে গেলে দেখা গেল এয়ারটা আপনার ডিস্টাল অ্যালভিওলার স্পেসগুলিতে যায়। কিন্তু যখন আবার এক্সপিরেশন করে তখন ওই ইয়েগুলো ব্রঙ্কিওলসগুলি অবলিটারেট হয়ে যায়। মানে একটা বল ভালভ মেকানিজমের মতো কাজ করে, যার জন্য এই জায়গাগুলিতে এয়ার ট্র্যাপিং হয়, যেই জায়গাগুলি কালো। এই কালো হয়ে যাওয়ার জন্য এই জায়গাগুলো লেস ডেন্সার দেখা যায় এবং এগুলো তখন একটা মোজাইক প্যাটার্ন আমাদেরকে শো করে। গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আমরা বলছিলাম যে বায়োলেটারালি আমরা পেতে পারি টিউবারকুলোসিসে এরকম একটা সিটি স্ক্যান আমাদের হাতে এখানে। তাহলে সিটি ইমেজ শোয়িং সেন্ট্রিলোবুলার প্যাটার্ন অফ ground glass opacity in patient with pulmonary tuberculosis. Note the small nodular area of increased attenuation in both lung. দুই দিকে আছে আমরা যেটা কি বলতেছিলাম। এই যে আপনাদের এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখা দরকার। কেন? কারণ পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই পয়েন্টগুলো দরকার, মনে রাখতে হবে শুধুমাত্র পরীক্ষা পারপাসের জন্য, যেন পরীক্ষার সময় আমরা এই পয়েন্টগুলো সব হুবহু বলতে পারি। গ্রাউন্ড গ্লাস ওপাসিটি যদি আমরা পাই তাহলে আমাদের আরেকটুকু স্পেসিফাই করে অনেক সময় বলা লাগে। এর মধ্যে একটা হচ্ছে হ্যালোসাইন, একটা হচ্ছে রিভার্স হ্যালোসাইন। হ্যালোসাইনটা কি? গ্রাউন্ড গ্লাস ওপাসিটি থাকবে কিন্তু মাঝখানটায় হবে একটু মোর ডেন্সার, কিন্তু পেরিফেরাল যে পার্টটা এইটা হবে হচ্ছে গ্রাউন্ড গ্লাসের মতো। এইটা যদি হয় তাহলে তাকে আমরা বলি হ্যালোসাইন। ঠিক আছে? তাহলে সিটি ইমেজ শোয়িং হ্যালোসাইন গ্রাউন্ড গ্লাস ওপাসিফিকেশন সারাউন্ডিং অ্যান এরিয়া অফ সেন্ট্রাল কনসলিডেশন ইন পেশেন্ট উইথ পালমোনারি অ্যাসপারজিলোসিস। মানে এইটাকে আগে মনে করা হতো যে এই পালমোনারি অ্যাসপারজিলোসিসে যদি এরকম হ্যালোসাইন থাকে, দিস ইজ টিপিক্যাল অফ পালমোনারি অ্যাসপারজিলোসিস, ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিসের একটা সাইন। এবং এটা সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টগুলিকেই সাধারণত পাওয়া যায় এবং এটা আর্লি একটা সাইন হ্যালোসাইনটা। এগুলো আলো অন্যান্য কারণেও হ্যালোসাইন হতে পারে পালমোনারি অ্যাসপারজিলোসিস ছাড়াও, তবে এটা আর কি মোটামুটি একটা ধরা হয় যে কমনলি ফাউন্ড। এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি হ্যালোসাইন, দেখেন মাঝখানে এটা খুব বেশ ডেন্সার, কিন্তু পেরিফেরি যে জোনগুলি আছে এটা একটু লেস ডেন্সার। এখানেও ঠিক তাই, একটা মোর ডেন্সার এরিয়া সারাউন্ডেড বাই এ লেস ডেন্সার এরিয়া, যার মাঝখান দিয়ে দেখেন এখানে কিন্তু কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্জিন দেখা যাচ্ছে না, কিন্তু এই যে পেরিফেরি পার্টটা আছে এখান দিয়ে আবার ছোট ছোট মার্কিং দেখা যাচ্ছে। তাহলে হ্যালোসাইনের জাস্ট রিভার্স যদি বলি, তাহলে রিভার্সটা কি? মাঝখানে থাকবে হচ্ছে তা আপনার গ্রাউন্ড গ্লাস, আর পেরিফেরিতে থাকবে আপনার মোর ডেন্সার যে কনসলিডেশনটা সেইটা। এটা যদি আমরা পাই তাহলে তার অনেকগুলি কারণ আছে রিভার্স হ্যালোসাইনের। সিটি ইমেজ অফ রিভার্স হ্যালোসাইন কি কি? রিভার্স হ্যালোসাইন ওয়াজ ইনিশিয়ালি থট টু বি স্পেসিফিক ফর ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া। প্রথম দিকে যখন এই রিভার্স হ্যালোসাইনগুলো সিটি স্ক্যানে পাওয়া শুরু হলো, রেডিওলজিস্টরা এটাকে আবিষ্কার করলো যে এটা কমনলি ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়াতেই এটা বেশি বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু কালের পরিবর্তনে দেখা গেল যে আসলে এটা শুধু ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া না, এটা ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে যার মধ্যে আমরা এটা পেয়ে থাকতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের আজকাল যেটা পাচ্ছি কোভিড-19 নিউমোনিয়া, এটা কিন্তু রিভার্স হ্যালোসাইন আমরা ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি। এছাড়াও পাওয়া যেতে পারে ইনভেসিভ পালমোনারি ফাঙ্গাল ইনফেকশন, প্যারাককিডিওমাইকোসিস, নিউমোসিস্টিসিস নিউমোনিয়া, টিউবারকুলোসিস, কমিউনিটি অ্যাকার্ড নিউমোনিয়া, ভাজিনাস গ্রানুলোমেটোসিস অ্যান্ড সার্কোইডোসিস, এগুলিতেও কিন্তু পাওয়া যেতে পারে। তবে আমরা এখন ফ্রিকোয়েন্টলি পাচ্ছি কিন্তু কোভিড-19 নিউমোনিয়াতে রিভার্স হ্যালোসাইন। এখানে আরেকটা রিভার্স হ্যালোসাইন দেখেন আমরা মাঝখানে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, তার পেরিফেরিতে আপনার কনসলিডেশনের মতো আছে। গ্রাউন্ড গ্লাস ওপাসিটি এখানে আমাদের কোভিড-19 নিউমোনিয়ার একটা টিপিক্যাল ফিচার, যেটা দেখতে পাচ্ছেন যে এইদিকেও আছে এইদিকেও আছে, মাঝখানের অংশটা আপনাদের গ্রাউন্ড গ্লাস। এখানে টিপিক্যালি গ্রাউন্ড গ্লাস, কিন্তু এইটা হচ্ছে আমাদের রিভার্স হ্যালোসাইন। এইখানেও যদি আমরা বলি তাহলে এটাও কিন্তু একটা রিভার্স হ্যালোসাইন। দেন পেরিফেরাল পার্টটা মোর ডেন্সার, মাঝখানেটা লেস ডেন্সার। তো আমাদের এতক্ষণ গেল আমরা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি নিয়ে কথা বললাম, কিন্তু এখন আইসোলেটেড ডেন্স যেই শ্যাডোগুলি আছে সেই শ্যাডোগুলি নিয়ে আমরা কিছু কথা বলবো। এই ডেন্স শ্যাডোগুলো আমাদের দুই রকমের হতে পারে, কিছুটা হতে পারে পালমোনারি নোডিউল এবং কিছু হতে পারে পালমোনারি ম্যাস লিশন। তো নোডিউলগুলি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 3 সেন্টিমিটার পর্যন্ত যেই ডেন্স শ্যাডোগুলি পাওয়া যাবে আইসোলেটেড, সেগুলোকে আমরা বলবো নোডিউল। আর যদি 3 সেন্টিমিটারের বেশি হয় তাদেরকে আমরা হচ্ছে পালমোনারি
মাস্ট বলবো। তবে নোডিউল হওয়ার ক্ষেত্রে কিন্তু কতগুলো স্পেসিফিক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তার মধ্যে একটাই হতে হবে যে এটা থাকবে পেরিফেরির দিকে, এইটা সেন্টার থেকে দূরে থাকবে, লাং মার্জিন একদম ক্লিয়ার থাকবে এবং সারাউন্ডেড বাই অনলি পেরিফেরাল লাং প্যারেনকাইমা দিয়ে থাকবে। হ্যাঁ, এর মাঝখানে কোনো ক্যালসিফিকেশন থাকবে না। তা কমপ্লিটলি সারাউন্ডেড বাই লাং প্যারেনকাইমা ডাজ নট টাচ দ্য হাইলাম, হাইলামের কাছেও থাকবে না, মিডিস্টিনামের কাছেও থাকবে না, নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডিনোপ্যাথি, অ্যাটিলেকটিসিস অর প্লুরাল ইফিউশন, মানে শুধুমাত্রই একটা শ্যাডো থাকবে আর কিছুই থাকবে না। এরকম যদি হয় তাহলেই তাকে আমরা পালমোনারি নোডিউল হিসেবে চিন্তা করব। এবং যদি এই নোডিউলগুলোর সাইজ 3 সেন্টিমিটারের বড় হয়ে যায় তখন তাকে মাস বলবো, এবং মাসগুলি ইউজুয়ালি ডিউ টু ম্যালিগনেন্সি হিসেবে আমরা কনসিডার করব আনলেস প্রুভড আদারওয়াইজ। মানে দেখা যায় যে যেই সমস্ত এই শ্যাডোগুলি যার সাইজ মোর দেন 3 সেন্টিমিটার, এগুলি মোস্ট অফ দ্য কেসেস ম্যালিগনেন্ট কন্ডিশনই হয়ে থাকে, যার জন্য এটাকে খুব জোর দিয়ে বলা হয়েছে যে যদি 3 সেন্টিমিটারের বেশি হয়ে থাকে তাহলে এই শ্যাডোগুলো usually malignant lesion। একটা নোডিউল পেলে আমরা কখন বলবো যে এটা বিনাইন না ম্যালিগন্যান্ট? আমরা যে এই যে দুইটা ছবি দেখছি পরপর, একটা লেফট সাইডে একটা রাইট হ্যান্ড সাইডে, এই দুইটা ছবি দেখলে কিন্তু আমরা অনেকেই হয়তো বলে ফেলতে পারবো যে হ্যাঁ আমার এটা হচ্ছে বিনাইন লিশন, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট লিশন। এটা আসলে ভিজিবল দেখে দেখে অনেকে বলে ফেলতে পারবো, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমাদের কিন্তু এই যে বলার পিছনে কি যুক্তি আছে সেই কারণগুলি আমাদের কিন্তু একটা একটা করে বলা দরকার। কি কি কারণ, এই যে এই নোডিউলটা আছে এটা ম্যালিগন্যান্ট হলে এটার পিছনে কি যুক্তি, এইটা যে বিনাইন এটার পিছনে কি কি যুক্তি, এই যুক্তিগুলি কিন্তু আমাদের যদি জানা থাকে তাহলে আমরা ডেসক্রিপশন পরীক্ষার জন্য আমরা কিন্তু ভালোভাবে বলতে পারবো। তাহলে কি কি পয়েন্ট সেগুলো, একটা নোডিউলার লিশন বা একটা মাস লিশন ম্যালিগনেন্সি হওয়ার পক্ষে কি কি যুক্তি থাকতে পারে। তার মধ্যে প্রথমেই হলো সাইজ। আমরা যেটা বললাম যে যদি এটা গ্রেটার দেন 3 সেন্টিমিটার সাইজ হয়ে থাকে তাহলে এটা মোস্ট লাইকলি ম্যালিগন্যান্ট, আর যদি লেস দেন 3 সেন্টিমিটার হয়ে থাকে ইট মে বি বিনাইন অর ইট মে বি ম্যালিগন্যান্ট। কিন্তু যদি 3 সেন্টিমিটারের উপর হয় তাহলে আমরা একটুকু জোর দিয়েই বলতে পারবো যে দিস লিশন ইজ ম্যালিগন্যান্ট ওয়ান। শেপ, যদি শেপটা হয়ে থাকে আপনার পলিগোনাল তাহলেও এটা কিন্তু মোর ইন ফেভার অফ বিনাইন লিশন। এখন শেপটা পলিগোনাল কিনা সেটা বুঝবেন কিভাবে, এটা একটা 3 ডাইমেনশনাল রেশিও করা হয়, যেই রেশিও দিয়ে আমরা এটাকে ভাগ করি, এটা হরাইজন্টাল ডায়ামিটারকে ভাগ করা হয় এটা ভার্টিক্যাল ডায়ামিটার দিয়ে। যদি রেশিওটা মোর দেন 1.78 এর বেশি হয়ে থাকে তাহলে এটাকে আমরা বিনাইন লিশন হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, এবং এই যে বেশি আসলো এই রেশিওটাকে বেশি করা মানে হলো যে এই লিশনটা হচ্ছে ফ্ল্যাট লিশন, এবং ফ্ল্যাট লিশনগুলি আলটিমেটলি দেখা গিয়েছে যে মোস্ট অফ দ্য ফ্ল্যাট লিশনস আর বিনাইন লিশন, এবং পেরিফেরাল সাব প্লুরাল লোকেশন যদি থাকে তাহলেও আমরা এইটাকে বিনাইন লিশন হিসেবে চিন্তা করব। মার্জিন, যদি মার্জিনটা আমরা দেখি, যেমন প্রথম সিটি স্ক্যানটাতে আমরা দেখেছিলাম মার্জিনটা যেটা ইরেগুলার, এবং এই ইরেগুলারটা কেমন, যদি করোনা রেডিয়েটার মতো থাকে। আমরা জানি যে করোনা রেডিয়েটার কি একটা কি বলে সান থেকে যে চারদিকে ছড়িয়ে পড়ে বিচ্ছুরণ, তাই না? এই যে করোনা চারদিকেই সমানভাবে বিচ্ছুরিত হবে, এটাকে করোনা রেডিয়েটার সাইন। দেখেন এই যে যদি মেইন লিশন হয় এখান থেকে রের মতো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, এরকম যদি একটা মার্জিন থাকে তাহলে আমরা একে বলবো যে এটা একটা ম্যালিগন্যান্ট লিশন হওয়ার সম্ভাবনাই খুব বেশি। যদি এটা লোবুলেটেড হয়ে থাকে এবং স্ক্যাপুল মার্জিন থাকে, মানে ইরেগুলার মার্জিন যদি থেকে থাকে তাহলেও এটা আমরা ম্যালিগন্যান্ট হিসেবে চিন্তা করব। কিন্তু যদি এইটা যদি এই মার্জিনগুলো রেগুলার হয়ে থাকে তাহলে আমরা তাকে বিনাইন লিশন হিসেবে চিন্তা করব। গ্রোথ, যদি গ্রোথটা আপনার সিরিয়াল সিটি স্ক্যান বা আগের কোনো সিটি স্ক্যানের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, যদি দেখতে পাই যে গত 2 বছরের মধ্যে সিটি স্ক্যান বা আদার রেডিওলজিক্যাল এভিডেন্স নাই যে এটা খুব বেশি বড় হয়েছে, একই রকম আছে, তাহলে আমরা এটাকে বিনাইন লিশন হিসেবেই চিন্তা করব। যদি এটা দেখা যায় যে 2 বছরের মধ্যে তার ডাবল হয়ে গিয়েছে সাইজ, এটাকে বলে ডাবলিং সাইজ, ডাবলিং সাইজ যদি হয়ে থাকে 2 বছরের মধ্যে তাহলে আমরা এটাকে চিন্তা করব যে ইট মে বি এ কেস অফ ম্যালিগন্যান্ট ওয়ান। অনেক লিশনের মধ্যে আমরা সলিটারি লিশনের মধ্যেও কিন্তু ক্যালসিফিকেশন পেতে পারি। যদি ক্যালসিফিকেশন পাই এবং ক্যালসিফিকেশনের প্যাটার্নগুলি এরকম হয়ে থাকে যে একটা হলো ডিফিউজ আছে, কোনোটার মধ্যে সেন্ট্রাল একটা ক্যালসিফিকেশন আছে,
কোনো জায়গায় যদি এরকম লেমিনেটেড ক্যালসিফিকেশন থাকে অথবা যদি পপকর্ন ক্যালসিফিকেশন থাকে, জানেন পপকর্ন আমরা যে পপকর্ন খাই সেই পপকর্ন ফোটা পপকর্নের মতো যদি থাকে, তাহলেও কিন্তু এই যে ভ্যারাইটিস অফ ক্যালসিফিকেশন একটা লিশনের মধ্যে যদি থাকে, তাহলে এই রকম ক্যালসিফিকেশনগুলিকে আমরা সাধারণত বিনাইন ক্যালসিফিকেশন হিসেবে ধরবো। কিন্তু দুই একটা এক্সেপশন আছে যেখানে আমরা এরকম ক্যালসিফিকেশন পেলেও তাকে ম্যালিগন্যান্ট চিন্তা করব। কেমন? যদি তার জানা থাকে যে এই পেশেন্টের আগে থেকেই একটা ম্যালিগনেন্সি আছে, মানে প্রাইমারি একটা টিউমার আছে, তার মধ্যে যদি এরকম ডিফিউজ ক্যালসিফিকেশন থাকে, তাহলেও কিন্তু তখন আমরা তাকে ম্যালিগনেন্সি হিসেবেই চিন্তা করব, বিশেষত যদি এটা অস্টিওসার্কোমা হয়ে থাকে বা কন্ড্রোসার্কোমা হয়ে থাকে। অথবা যদি কোনো পেশেন্টের সেন্ট্রালি বা পপকর্ন প্যাটার্ন পেয়ে থাকি এবং জানা থাকে যে এই পেশেন্টের একটা জিআই ম্যালিগনেন্সি আছে, তাহলেও কিন্তু আমরা এটাকে ম্যালিগনেন্সি হিসেবে চিন্তা করব। আসলে এইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু সবসময় আমাদের লাগবে পেশেন্টের হিস্ট্রি এবং পেশেন্টের ফাইন্ডিং, ফিজিক্যাল ফাইন্ডিং। যদি হিস্ট্রি এবং ফিজিক্যাল ফাইন্ডিংগুলো জানা থাকে, তাহলে কিন্তু আমরা রেডিওলজিক্যাল ডায়াগনোসিসটা আসলে আমরা দিতে পারবো। তাহলে এখানে দেখলে আমরা বলবো কি কোনটা ম্যালিগনেন্সি, যেটা আমরা আগেই বলছিলাম। তাহলে এটার মধ্যে সবগুলি ফাইন্ডিং এ আমাদের আছে, যে ফাইন্ডিং দিয়ে স্পেকুলেটেড মার্জিন আছে, লুসেন্সিস উইদিন হচ্ছে একটা ফাইন্ডিং আছে, লুসেন্সি যদি থাকে তাহলেও একটা পক্ষে ম্যালিগনেন্সির। যদি লোবুলেটেড কন্ট্রাকচার থাকে, দেখেন এটা লোবুলেটেড আছে, স্পেকুলস রেডিক্যালস আছে, মানে চারদিকে রেডিয়েশন হয়ে গেছে, ইনহোমোজেনাস থাকে, কোনো কোনো জায়গায় ইনহোমোজেনাস আছে। অ্যাটেনুয়েশন যদি নেয়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম নেয়, তাহলে এরকম আমরা ম্যালিগনেন্সির পক্ষে বেশি চিন্তা করে থাকবো। এবং সলিড আর গ্রাউন্ড গ্লাস কম্পোনেন্ট যদি থাকে, নোডুল কন্টেনিং এ গ্রাউন্ড গ্লাস কম্পোনেন্ট আর মোর লাইকলি টু বি ম্যালিগনেন্ট, মানে যদি এরকম থাকে গ্রাউন্ড গ্লাস কম্পোনেন্ট যেটা হয় কেন সলিডের পাশে, এটার অবশ্যই একটা মেকানিজম আছে। যদি আপনার যে সাপ্লাইং ভ্যাসেলস আছে, এই ভ্যাসেলগুলোর মধ্যে যদি ইনফ্লামেশন থাকে, বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে এই ভ্যাসেলগুলোর ডিস্টাল যে সাপ্লাই আছে এখানে আপনার হেমোরেজ নেক্রোসিস ফর্ম করে। এই হেমোরেজ নেক্রোসিস এগুলোর জন্য আমাদের এই গ্রাউন্ড গ্লাস ওপাসিটিগুলি আলটিমেটলি হয়ে থাকে। তাহলে যদি এরকম গ্রাউন্ড গ্লাস ওপাসিটি থাকে, আমরা পেশেন্টের হিস্ট্রি নিয়ে থাকি, এরকম যদি পাই, তাহলেও আমরা তাকে ম্যালিগনেন্সি হিসেবে চিন্তা করব। এবং যদি এরকম হয় যে নন সলিড অনলি গ্রাউন্ড গ্লাস লিশনস হ্যাভ এ ম্যালিগনেন্সি রেট অফ অনলি 38%, যদি শুধুমাত্র গ্রাউন্ড গ্লাস থাকে তাহলে এগুলো ম্যালিগনেন্সি হওয়ার চান্সটা একটু কম। আর যদি অনলি সলিড লিশন থাকে কিন্তু অন্য কোনো ফাইন্ডিং নাই, তাহলে এটার ম্যালিগনেন্সি হওয়ার চান্সও অনেক কম থাকে, যদি না ওই মার্জিন, সাইজ, এই সমস্ত ভ্যারিয়েশন থাকে। আমরা যে কোনো একটা লিশনে যদি পাই, তাহলে তাকে বলি যে কন্ট্রাস্ট করার জন্য। যদি কন্ট্রাস্ট করি, কন্ট্রাস্ট করলে যদি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়ে যায়, তাহলে আমরা তাকে সাধারণত ম্যালিগনেন্সি হিসেবে চিন্তা করি। কিন্তু এই কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টটা কত হবে? যদি 15 নিচে হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এটা হবে ম্যালিগনেন্সি, মানে হসফম্যান ডিলিউট। আমরা যেটা বলেছিলাম যে এই কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টটা আমরা কিভাবে দেখবো, একটা তো দেখবো ভিজুয়ালি, আর আরেকটা দেখবো আসলে আমরা কম্পিউটারে মেশিনে কার্সার রেখে। তো কার্সার রেখে যদি দেখি যে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়েছে কিন্তু 15 কম হয়েছে, তাহলে আমরা তাকে বিনাইন হিসেবে চিন্তা করব। যদি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট 20 বেশি হয়ে থাকে বা 25 বেশি হয়ে গেলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এটা ম্যালিগনেন্সির মোর ইন ফেভার। এবং কন্ট্রাস্টটা কিভাবে নেওয়া হয়? 4 কনজিকিউটিভ স্ক্যান অ্যাট 1 মিনিট ইন্টারভেল। কন্ট্রাস্ট দেওয়ার পরে এটা 4টা এরকম ইন্টারভেলে নেওয়া হয়ে থাকে। This applies only to nodule with the following selection criteria. কাদের ক্ষেত্রে আমরা এগুলো নিব? যদি নডিউলটা মোর দেন 5 মিলিমিটার হয়ে থাকে, রিলেটিভলি স্ফেরিক্যাল হয়ে থাকে, হোমোজেনাস, নো নেক্রোসিস, ফ্যাট অর ক্যালসিফিকেশন, যদি এগুলো থাকে তাহলে আমরা এই কন্ট্রাস্টেড দিয়ে তাদেরকে ডিফারেন্সিয়েট করব যে তাদের মধ্যে কোনো ম্যালিগনেন্সির এভিডেন্স আছে কিনা। তো আমরা একেবারেই শেষের দিকে। তাহলে আমরা যে কনসিডারেশনগুলি দেখলাম, এই কনসিডারেশনগুলিকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ডায়াগনোসিস রিচ করা। তাহলে এই ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে পেশেন্টের সিমটম কি, পেশেন্টের ফিজিক্যাল ফাইন্ডিং কি আছে, সাপোর্টিভ কি ল্যাব ইনভেস্টিগেশন আছে। এইগুলোকে আমরা সাম আপ করেই সাধারণত কনসিডারেশনটাকে একটা ডায়াগনোসিস দেওয়ার চেষ্টা করি আমরা। এবং রেডিওলজিস্ট যারা আছেন দেখবেন আপনারা অনেক সময় তাদেরকেও পেশেন্টকে চায়, পেশেন্টের হিস্ট্রি চায়, পেশেন্টের ফাইল নিতে বলে,
তখন পেশেন্টকে ওনারা নিজেরা ফিজিক্যালি অনেক সময় দেখেন, দেখে কিন্তু আলটিমেটলি ডিফিকাল্ট যে ডায়াগনোসিসগুলো আছে সেগুলোকে সাম আপ করে ওনারা একটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস আমাদেরকে রিপোর্ট হিসেবে দিয়ে থাকেন। কাজেই আমাদের এই কনসিডারেশনগুলি পেলে আমাদের মূল কাজ হচ্ছে কিন্তু পেশেন্ট ডায়াগনোসিস করা, এবং পেশেন্ট ডায়াগনোসিস করলে আমরা পেশেন্টকে ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারবো। পেশেন্টের একটা প্রগনোসিস ডিপেন্ড করবে এই ডায়াগনোসিসের উপর। কাজেই পেশেন্টের অ্যাজ এ হোল একটা হিস্ট্রি, ফাইন্ডিং, ল্যাব সাপোর্ট নিয়ে আমরা এই ডায়াগনোসিস করব। এবং আরেকটা হচ্ছে যে আপনাদের এই কনসিডারেশনগুলো অ্যাকিউট না ক্রনিক, এই ক্রনিসিটি বা অ্যাকিউট কন্ডিশনের উপর নির্ভর করেও কিন্তু আমাদের এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো অনেক সময় ফর্ম করা লাগে। অ্যাকিউট কনসলিডেশন যেগুলো, এগুলোকে আমরা সাধারণত নিউমোনিয়া হিসেবেই পেয়ে থাকি। আর যেগুলো ক্রনিক কনসলিডেশন, এগুলো ইউজুয়ালি পেয়ে থাকি আমরা টিউবারকুলোসিস অথবা হিস্টোপ্লাজমোসিস, ম্যালিগন্যান্সি, লিম্ফোমা অথবা ডিপিএলডি হিসেবে। কাজেই আমাদের এই কনসলিডেশনগুলি পেলেই মূল কাজ হবে আমাদের একটা ডায়াগনোসিস রিচ করা, এবং সেই ডায়াগনোসিস রিচ করতে গেলেই কিন্তু আমাদের দরকার হবে হিস্ট্রি ফাইন্ডিং। যার জন্য আমরা সবসময় বলি, আমাদের 2 স্যার আমাদের সাথে আছেন, তারাও কিন্তু আমাদেরকে শিখিয়েছেন শুধুমাত্র পেশেন্টের রিপোর্টকেই কিন্তু ট্রিটমেন্ট করা না, আমাদের ট্রিটমেন্ট করতে হবে রোগীকে। আর রোগীকে ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আমাদের একটা ভালো হিস্ট্রি নিতে হবে, এবং এই হিস্ট্রির জন্য কিন্তু আমাদের 2 স্যার যারা আছেন দুজনই আমাদেরকে শিখিয়েছেন হিস্ট্রি, এবং হিস্ট্রি দিয়েই কিন্তু আমরা আলটিমেটলি একটা পেশেন্টকে ডায়াগনোসিস করব, এবং সেই ডায়াগনোসিসের উপর ভিত্তি করে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিব। কাজেই আমরা হিস্ট্রি দেখব পেশেন্টের। আপনাদের পরীক্ষার সময় দেখবেন যে আমরা এত কিছু যা বললাম, যা কিছু শিখলাম, সবকিছুর আগেই কিন্তু দেখবেন যে আপনাদেরকে একটা সিনারিও দেওয়া থাকবে পরীক্ষার জন্য। সিনারিও দিয়ে সাধারণত আপনাদেরকে এরকম একটা সিটি স্ক্যান দেওয়া থাকবে, বা একটা বা দুইটা বা তিনটা, একাধিক হতে পারে। সিটি স্ক্যান দিয়ে আপনাদেরকে সাধারণত চাওয়া হয় যে ফাইন্ডিং কি কি আছে, কি কি পসিবল ডিফারেনশিয়াল হইতে পারে, কি ডায়াগনোসিস হইতে পারে, হ্যাঁ, কিভাবে ফার্দার ইনভেস্টিগেশন করবেন, কিভাবে ফার্দার ম্যানেজমেন্ট করবেন, হ্যাঁ, অথবা কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এই জিনিসগুলো কিন্তু সাধারণত চাওয়া হয়। কাজেই এগুলো চাইতে গেলে কিন্তু আপনাকে একটা ভালো রেডিওলজিক্যালের ওপর দক্ষ থাকতে হবে, যার ফলে দেখে আপনারা যেন জিনিসটা দেখেই বুঝতে পারেন যে হ্যাঁ, আমি এগুলো জানি এবং এই ডায়াগনোসিসগুলো হতে পারে। কাজেই আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো হয়তো পড়াশোনা করতে হবে, এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরো ডিজিজ স্পেসিফিক পরবর্তীতে কিছু লেকচার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার লেকচার আজকের মতো এখানেই সমাপ্ত। আমি স্যারদের কাছে যাচ্ছি, স্যারদের পরবর্তী কোশ্চেন বা ইয়ের জন্য আমি এহসান ভাইকে অনুরোধ করব। ধন্যবাদ ডক্টর ফেরদৌসুর রহমান স্যার। আমি কোশ্চেন আনসার পর্বে যাবার পূর্বে আমি আমাদের আজকের চিফ গেস্ট প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যারের কাছ থেকে আপনার প্রেজেন্টেশন সম্বন্ধে কিছু শুনতে যাচ্ছি, তারপর আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। আতিক স্যার, আনমিউট করতে হবে। আজকে সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় গুরু, বড় ভাই এবং বন্ধু, মানে একটার মধ্যে আসলে মানে বলতে গেলে একজনকে ডিসক্রাইব করতে গেলে আমার এই তিনটাই লাগবে। তিনি একাধারে আমার শিক্ষক, তিনি আমার পথ প্রদর্শক, মেন্টর, এবং একই সাথে আবার তিনি আমার বন্ধু। খুব পিকুলিয়ার কম্বিনেশন। যাই হোক, ওনার সভাপতিত্বে একটা প্রোগ্রামে থাকতে পেরে আমি খুব ধন্যবোধ করছি। এবং তার পাশাপাশি এটা ঠিক যে ফেরদৌস আমাদের অত্যন্ত স্নেহের, আমার এবং জলিল ভাই দুজনেই। আমি যদি সত্যিকার বলতে চাই তাহলে আমাদের এই যে স্নাতকোত্তর প্রশিক্ষণ, তাতে জলিল ভাই একটা ধারার জন্ম দিয়েছেন, যেই ধারা আমাদেরকে খানিকটা উচ্চ মার্গেও নিয়ে যেতে চেষ্টা করেছে। এবং আমাদের জলিল ভাইয়ের কাছ থেকে পাওয়া, আমি নিজেও সেটা খানিকটা অর্জন করেছি। আমাদের আরো কিছু শিক্ষক আছেন, আমাদের কন্ট্রিবিউট করেছেন। সবকিছু মিলিয়ে আমরা যদি মনে করি যে আমাদের সবচেয়ে আদর্শ শিক্ষানুরাগী কে, তার মধ্যে অবশ্যই ফেরদৌসকে আমি বলবো। ফেরদৌসের লেকচার আগে আমার শোনার কখনো সৌভাগ্য হয়নি, যদিও মানে আমি জানতাম যে ও ভালো দেবে, সেটা আশাও করেছিলাম, যেটা জলিল ভাই বললেন। এখন আমার আজকে ওটা অ্যাটেন্ড করতে পেরে আসলে আমার খুব ভালো লাগলো। এবং আমি দেখলাম যে অনেকগুলো জিনিস ছিল রেডিওলজির নিটিগ্রিটি, এই মানে সিটি স্ক্যানের, যেগুলো আমার জানা ছিল না, যেগুলো আজকে আমি ফেরদৌসের লেকচার থেকে আমি জানতে পারলাম। এখন আমি প্রথমত বলবো একটা জিনিস ফেরদৌসের কাছ থেকে, মানে আমার মনে হয় যে হয়তো আমি মনোযোগী ছিলাম না, সেজন্য হতে পারে। জাস্ট আমি একটা ছোট কৌতুক পরিবেশন করব। আমার মনে হয় সবাই অধ্যাপক
SAMG কিবরিয়া সাহেবকে সবাই চিনেন। উনি গত বছর করোনার প্রথম দিকেই করোনাতে ইন্তেকাল করেছেন। আমাদের ডাক্তারদের মধ্যে যারা করোনা যুদ্ধে শহীদ হয়েছেন তার মধ্যে প্রথম সারির তিনি একজন। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়। তিনি আমাদেরকে একটা গল্প মাঝে মধ্যে করতেন। সেই গল্পটা হচ্ছে, তিনি পড়তেন সিলেট মেডিকেলে। সিলেট মেডিকেলে একজন ছিলেন যিনি বছরের পর বছর, যিনি কিবরিয়া ভাইয়ের বড় ভাইয়েরও ক্লাসমেট, আবার তার ছেলেরও ক্লাসমেট, এই ধরনের দীর্ঘদিন ধরে মেডিকেলের ছাত্র ছিলেন। তার নামটা আমি ভুলে গেছি। তিনি আবার পাকিস্তান আমলে একটা NSF বলে একটা স্টুডেন্টস পার্টি ছিল, সেই পার্টির একজন নেতাও ছিলেন। তাকে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে তারা অবশেষে সিলেট মেডিকেলে তার স্থান হয়েছিল। যখন 4th ইয়ার, তখন প্রফেসর খালেকের একটা বই ছিল, ক্লিনিক্যাল প্যাথোলজির বই। তা তিনি পরীক্ষার আগে কিবরিয়া স্যারকে বললেন যে, কিবরিয়া তুমি আমাকে একটু এই চ্যাপ্টারটা বুঝাই দাও, স্পুটামের চ্যাপ্টার। তা এখন কিবরিয়া ভাই বললেন যে আমি তাকে খুব মনোযোগ দিয়ে একদম প্রথম লাইন থেকে শুরু করে প্রত্যেকটা লাইন শেষ করে, স্পুটামের উপর 4 পৃষ্ঠা ছিল সেই বইতে, 4 পৃষ্ঠা তাকে বুঝিয়ে ফেলেছি। তারপর শেষে তিনি আমাকে বললেন যে, কিবরিয়া আমি তোমার সবকিছুই বুঝলাম, কিন্তু আসল তো গোড়ার একটা জিনিস বুঝিনি। তখন কিবরিয়া ভাই বললেন যেটা কি, জিনিসটা কি? তখন তিনি বললেন, সেই বাচ্চু ভাই, তিনি বললেন যে মানে স্পুটামটা কি জিনিস সেটাই তো বুঝি না। এখন আমার মনে হয় যে আসলে ফেরদৌসের বক্তব্যের মধ্যে ফেরদৌস অ্যাটেনুয়েশন কথাটা ব্যবহার করেছে। আমার কেমন জানি মনে হয় যে আমাদের আজকের যে শ্রোতা, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু অ্যাটেনুয়েশন শব্দটা বলতে কি বোঝায় সেটা নাও বুঝে থাকতে পারেন। আমি ফেরদৌসকে অনুরোধ করব এটা আরেকটু পরিষ্কার করে ব্যাখ্যা করে দিতে, তাহলে আবার অনেকের যাদের যেসব জায়গায় একটু ধোঁয়াশা আছে তাদের কাছে হয়তো বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, গ্রাউন্ড গ্লাস ওপাসিটি বলতে আমরা কি বুঝাই? আমি আসলে যেহেতু রিমাটোলজিতে আছি, রিমাটোলজির সাথে আবার গ্রাউন্ড গ্লাস ওপাসিটির পরিচয় সুদীর্ঘ দিনের বন্ধুত্ব বলা যায়। মানে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি হচ্ছে চেস্ট সিটি স্ক্যানের সাথে রিমাটোলজিস্টের একটা সেতু বন্ধন বলা যায় আর কি। সেই গ্রাউন্ড গ্লাসটাকে আমরা কিভাবে বলবো, এটাও ফেরদৌস বলেছে অবশ্যই। আমি এটা ফেরদৌসকে আমি কোনো সমালোচনাও করছি না, বা ফেরদৌসের ডেসক্রিপশনে কোনো ঘাটতি ছিল তাও বলছি না। ফেরদৌস এটা বারবারই বলেছে, কিন্তু আমার মনে হয় যে তারপরেও অনেকের বোঝা নাও থাকতে পারে, কারণ আমিও কিন্তু অনেক দিন বুঝিনি সেই গ্রাউন্ড গ্লাসটা বলতে কি বোঝায়। আমি সিটি স্ক্যান নিয়ে আমাদের রেডিওলজিস্টের কাছে যেতাম, বলতাম যে এটা কি গ্রাউন্ড গ্লাস? তারা বলতেন যে না, এটা তো গ্রাউন্ড গ্লাস। না, আমি বললাম তা এটা তো আমার তো এটাকে গ্রাউন্ড গ্লাস মনে হয়। কিন্তু আমার মনে হয় যে আমাকে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজিস্টরা অত্যন্ত ভালো, কিন্তু সিটি স্ক্যানের ইন্টারপ্রিটেশনে বাংলাদেশে ওনাদের সমকক্ষ খুব কমই আছেন বলে আমার মনে হয়। কিন্তু আমাকেও তারা এটা খুব মানে চমৎকার ভাবে বোঝাতে সক্ষম হননি। একটা পর্যায়ে আমি এটা নিজের কাছে নিজে ক্লিয়ার করতে বাধ্য হলাম, সেটা হচ্ছে এই কি বলে, সেটা হচ্ছে আমি দেখলাম যে আমরা যখন কোলোনোস্কোপি করি তখন আলসারেটিভ কোলাইটিস বা অ্যামিবিক কোলাইটিস এর মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি, এই প্রসঙ্গে সেটা এসে যায়। সেটা হচ্ছে বলা হয় যে আলসারেটিভ কোলাইটিসে মিউকোজা ইজ ডিফিউজলি ইরিথেমেটাস, এবং ইরিথেমা ইজ টু সাচ এ ডিগ্রি, ইরিথেমার ডেন্সিটিটা এরকম যে ইট অবস্কিউরস দ্য ব্লাড ভেসেলস, মানে ভাস্কুলার প্যাটার্ন ইজ ইফেসড। আলসারেটিভ কোলাইটিসের কোলোনোস্কোপির বিবরণ দিতে যে কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপির যে লিটারেচার, তাতে লেখা থাকে দ্য ভাস্কুলার প্যাটার্ন ইজ ইফেসড। ওখানে ভাস্কুলার প্যাটার্ন বলতে কিছু থাকে না। তার মানে কি? তার মানে যদি আমরা দেখি যে লাল হয়ে আছে অথচ ডিফিউজ না, ছড়া ছড়া, মানে প্যাচি, তখন সেটাকে আমরা আলসারেটিভ কোলাইটিস মনে করবো না, অন্য কিছু, হয়তো অ্যামিবিক কোলাইটিস মনে করতে পারি, বা ব্যাসিলারি ডিসেন্ট্রি মনে করতে পারি, শিগালোসিস মনে করতে পারি। কিন্তু যখন আমরা দেখবো ডিফিউজ, তখন আমাদের মনে থাকতে হবে আলসারেটিভ কোলাইটিস। কিন্তু আমাদের দেখতে হবে ওই যে সেই আমাদের ছোটবেলার কবিতা, কাহার শাড়ির আঁচল আভাস সহসা উঠেছে ভাসি, একটু করে কি আঁচলটা দেখা যায়? না, যায় না। মানে ভেসেলগুলিকে হালকা হালকা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা সেটাকে এফেসমেন্ট বলতে পারবো না, মানে আলসারেটিভ কোলাইটিস বলতে যে আমাদের একটু সন্দেহ লাগবে। ঠিক তেমনি আমি ভাবতাম যে কনসলিডেশন আর গ্রাউন্ড গ্লাস, তার মধ্যে তফাৎটা কি? আমরা গ্রাউন্ড গ্লাস কনসলিডেশন তখনই বলবো যখন ভাস্কুলারিটি, এই যে সবাই জানো যে
ভেসেলস কিন্তু আমাদের চেস্ট এক্সরেতে সিটি স্ক্যানে সুন্দরভাবে ভেসেল দেখা যায় যদি অন্য কিছু উপদ্রব যদি না করে। বাতাসের ব্যাকগ্রাউন্ডে নর্মাল চেস্টে ভাস্কুলার মার্কিংস আর ভেরি মাচ ক্লিয়ার এট এক্স-রে অ্যান্ড অলসো এট সিটি স্ক্যান। কিন্তু যখন আমরা দেখি যে একটা জায়গায় ওপাসিটি আছে কিন্তু তার মধ্যে দিয়ে ভেসেলগুলো দেখা যাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো গ্রাউন্ড গ্লাস। যখন ভেসেলগুলো দেখা যাচ্ছে না তখন আমরা সেটাকে বলবো কনসোলিডেশন। তার মানে আমি বলবো গ্রাউন্ড গ্লাস আর কনসোলিডেশন মধ্যে যদি আমরা এইভাবে একটা তফাৎ করি তাহলে বোধহয় আমাদের যারা শ্রোতা তাদের জন্য শুনতে খুব সুবিধা হয়। আমার এই ফেরদৌসের লেকচার পড়তে পড়তে হঠাৎ করে প্রমোদ চৌধুরী, উনি আমার খুব প্রিয় একজন লেখক, তাকে আমি বিশেষ ভালোবাসি, যদিও তিনি ঊনবিংশ শতকের লেখক, তাকে আমি বেশি ভালোবাসি কারণ তার বাঙালির মেধার উপর তিনি প্রচন্ড আস্থা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে বাঙালির মধ্যে এমন এক অন্তর্য শক্তি আছে যেই শক্তি দিয়ে বাঙালি পৃথিবীর যে কোনো জাতিকে ছাড়াতে পারে। এই যে নিজের জাতিকে নিয়ে এই ধরনের গর্ব কিন্তু খুব কম বাঙালি লেখকের মধ্যে ছিল, বরং অনেকেই কিন্তু জাতিকে খানিকটা কটাক্ষও করেছেন। তা ফেরদৌসের কথা শুনতে শুনতে আমার হঠাৎ করে প্রমোদ চৌধুরীর একটা বর্ষা নামে একটা প্রবন্ধ আছে, তার কিছু লাইন মনে পড়লো এবং সেটা আমি আসলে গুগল দিয়ে বাইরে করে ফেলছি। এখানে তার মানে ওই সেকশনটার হেডিংটা হচ্ছে, এমন দিনে কি লিখতে মন যায়, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে যেদিকে যতদূর দৃষ্টি যায় সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে, মাথার উপর থেকে অবিরল অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে। ওই যুগে কিন্তু তিনি আধুনিক বাংলা, এটা কিন্তু সবার খেয়াল রাখতে হবে, ওই যুগে সবাই কিন্তু অনেক কঠিন বাংলা লিখতো, প্রমোদ চৌধুরী কিন্তু তার মধ্যে অনেক সরল বাংলা লিখে গেছেন। অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে, সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায়, অথচ স্থূল নয় যে সে চোখ জুড়ে থাকবে। যেমন যদি ভালো একটা চেস্ট এক্সরে বা চেস্ট সিটি হয় তাহলে ভাস্কুলার মার্কিং গুলো আমাদের চোখ জুড়ায় থাকবে, আবার যদি কনসোলিডেশন হয় তাহলে সে আমাদের চোখকে এড়িয়ে যাবে। কিন্তু সে সেই প্রমোদ চৌধুরীর বর্ণিত সেই বৃষ্টির ধারার মতন, যেটা আমাকে চোখকে জুড়েও রাখবে না, আবার আমাদের চোখের কাছ থেকে সম্পূর্ণ লুকাও ফেলবে না নিজেকে, আমাদের দেখা যাবে, অল্প অল্প করে দেখা যাবে। আমরা দেখবো যে সেই যে ওপাসিটি, যে একটা ফেইন্ট ওপাসিফিকেশন, the opacification is faint enough to show up all the vascular blood vessels within that, inside that opacity. এটাকে আমরা বলবো গ্রাউন্ড গ্লাস। ফেরদৌস, আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে বলে দিও, তবে আমি এরপরও ফেরদৌসকে বারবার আমি ধন্যবাদ দেবো যে আমি অনেক কিছু শিখেছি, ওর লেকচারটা আমার খুবই ভালো লেগেছে। এবং আমার আজকে আমি একটা যদিও আজকে যে আমি এখানে আসলাম এটা ছিল আমার একটা দোদুল্যমান সিদ্ধান্ত, আমার অন্যান্য অনেক মানে হেকটিক কাজ আছে, ডেডলাইন আছে, কাজেই এটা ছিল আমার একটা দোদুল্যমান সিদ্ধান্ত। আমি অবশ্য আজকে সিদ্ধান্ত নিলাম যে এরপরে যদি ফেরদৌসের লেকচার থাকে এবং সেই সময় আমার যদি একেবারে ক্ল্যাশিং ইভেন্ট যদি না থাকে, আমার আদার প্রায়োরিটিস আছে, ডেডলাইনস আছে, কিন্তু ক্ল্যাশিং প্রোগ্রাম নাই, কোইনসাইডিং প্রোগ্রাম নাই, তাহলে আমি অবশ্যই ফেরদৌসের লেকচারে থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি ফেরদৌসকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার, আমরা ওইভাবে প্ল্যান করেই নেক্সট প্রোগ্রাম করব। আমি যেটা দেখলাম যে ফেরদৌস স্যার এতক্ষণ সবচেয়ে মনোযোগী শ্রোতা হয়ে আমাদের সৈয়দ আতিকুল হক স্যারের কথাগুলো শুনছিলেন। নিজে প্রেজেন্টার হলেও এখন স্যারই সবচেয়ে বড় শ্রোতা হয়েছিলেন এতক্ষণ, মানে মন্ত্রমুগ্ধের মতো স্যার শুনছিলেন যে আতিক স্যারের কথাগুলো। আমার এই দুই স্যারের কথা সবসময় এরকম মনোযোগ দিয়ে শুনতাম, এখনো শুনি, ভবিষ্যতেও যদি বেঁচে থাকি শুনবো ইনশাআল্লাহ। আমি এখন চেয়ারপারসন স্যারের অনুমতি নিয়ে কোশ্চেন আনসার সেশনে যাই। আমি জাস্ট 5-6টা কোশ্চেন করবো, কারণ কোশ্চেন আনসার সেশন কনক্লুড করতে গেলে সারা রাত হয়ে যাবে। আমি চেয়ারপারসন স্যারের অনুমতি নিয়ে 5-6টা কোশ্চেন নিচ্ছি স্যার। চেয়ারপারসন স্যার আপনি আনমিউট হতে হবে। All questions should be directed to speaker. জি স্যার, আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনারা কন্ট্রিবিউট করুন। আমরা কমেন্টে বলবো, কিন্তু কোশ্চেন শুড বি ডাইরেক্টেড টু স্পিকার। স্যার আমি শুরু করছি স্যার। স্যার ফার্স্ট কোশ্চেন ফ্রম সিলেট, ডক্টর আব্দুল আজিজ আব্দুল্লাহ। আপনি হয়তো স্যার ক্লিয়ার করেছেন, তবু আরেকবার সবার জন্য, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাকুইট এন্ড ক্রনিক কনসলিডেশন? অ্যাকিউট এবং ক্রনিক কনসলিডেশন রেডিওলজিক্যালি আসলে বেসিক্যালি ডিফারেন্স করা যাবে না। অ্যাকিউট কনসলিডেশন গুলি যদি হয়, সাধারণত আমরা বলেছিলাম যে লোবার কনসলিডেশন যদি হয়, এরকম জিনিসগুলো সাধারণত অ্যাকিউট কনসলিডেশন হয়ে থাকে। প্যাচি কনসলিডেশন যেগুলো আছে, এই কনসলিডেশন গুলি সাধারণত আপনার ক্রনিক কনসলিডেশন হয়ে থাকে। ক্রনিক কনসলিডেশনের সাথে যদি কোনো ফাইব্রোটিকের এভিডেন্স থাকে, স্পেশালি সেপ্টাল থিকেনিং থাকে,
যদি কোনো ফাইব্রোসিস ব্যান্ড থাকে, এই যদি থাকে, তাহলে আমরা তাকে সাধারণত ক্রনিক কনসলিডেশন রেডিওলজি চিন্তা করি। কিন্তু অ্যাকিউট কনসলিডেশনে সাধারণত ফাইব্রোসিসের কোনো এভিডেন্স কোনো ক্রমেই সাধারণত থাকে না। এটাই আসলে রেডিওলজিক্যালি আর কি ডিফারেন্সিয়েট করার একটা বড় পয়েন্ট। আর মূলত হচ্ছে হিস্ট্রি এবং আগে যদি তার কোনো রেডিওলজিক্যাল এভিডেন্স থাকে, তার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এই দুইটা দিয়ে আমরা সাধারণত অ্যাকিউট এবং ক্রনিককে ডিফারেন্সিয়েট করতে পারি। স্যার আমি আজকে একটা জিনিস শিখছি যে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি মানেই কোভিড না। গ্রাউন্ড গ্লাস ওপাসিটি মিনস আর অনেক কিছু হতে পারে। আমার মাথায় ছিল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি মানেই বোধহয় সব কোভিড। মানে এখন তো ওয়ার্ল্ডের টার্ম একটাই, গ্রাউন্ড গ্লাস গ্রাউন্ড গ্লাস গ্রাউন্ড গ্লাস। যাক, এটা আমি শিখলাম আর কি। নেক্সট কোশ্চেন ফ্রম ডক্টর ফাতেমা ইয়াসমিন। স্যার, ইন কেস অফ লাং কার্সিনোমা, হোয়াট শুড উই প্রেফার, সিইসিটি স্ক্যান, চেস্ট অর এইচআরসিটি? কনভেনশনালি কিন্তু আসলে যদি লাং কার্সিনোমা মনে করা হয়, এবং আমরা তো সাধারণত সিটি স্ক্যানটাই প্রথমে করতে দিই না, একটা চেস্ট এক্স রে দেখেই কিন্তু তারপর আমরা সাধারণত সিটি স্ক্যান করতে দিয়ে থাকি। কাজে চেস্ট এক্স রে তে যেই শ্যাডোটা আমরা পেয়ে যাই, তাকে ওয়েল ডিফারেন্সিয়েট করার জন্যই কিন্তু আমরা সিটি স্ক্যান করি। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যদি শ্যাডোটা বড় থাকে, আমাদের নর্মাল যে কনভেনশনাল সিটি স্ক্যান আছে, এটা উইথ কন্ট্রাস্ট দিলেই কিন্তু আমরা এটাকে খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো যে whether it is malignancy or not। কিন্তু যদি সন্দেহ থাকে যে আমার ছোট ছোট লেশন আছে, এটা টিবি হইতে পারে, এটা ম্যালিগনেন্সি হতে পারে, তখন হয়তো আমাদের হাই রেজোলিউশন লাগতে পারে। আদারওয়াইজ আসলে কিন্তু আর আরেকটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা এর আগেও বলেছিলাম যে হাই রেজোলিউশন করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের যেন কন্ট্রাস্টটা অ্যাভয়েড করা যায় বা কন্ট্রাস্টটা না দেওয়া লাগে। কাজেই এখানে আমাদের কনভেনশনাল যে সিটি আছে তার সাথে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট করলেই কিন্তু আমরা ম্যালিগনেন্সিগুলিকে ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো। Thank you, sir. Next question from Dr. Bikash Sarkar. Sir, how can we differentiate various types of DPLD from CT or HRCT chest? ডিপিএলডি আসলে আপনারা জানেন যেগুলোর একটা স্পেকট্রাম অফ ডিজিজ, হ্যাঁ, এটা অনেকগুলি ভ্যারাইটিস আছে যেগুলো দেখে আসলে টিপিক্যালি বলা যায়। আমরা এর পরবর্তীতে আসলে আমরা ডিপিএলডির উপর লেকচার দিব আশা রাখি। তো ওইখানে আমরা দেখবো যে কোনটা ভ্যারাইটিস গুলো কোনটাতে কি আসে। তবে কয়েকটা স্পেসিফিক্যালি আছে, যেটা আমরা বললাম যে ক্রিপ্টোজেনিক অর্গানিজম নিউমোনিয়া যদি হয়ে থাকে, নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াইটিস যদি হয়ে থাকে, হ্যাঁ, ভিজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এগুলির জন্য কতগুলি আলাদা প্যাটার্ন আছে, যেই প্যাটার্ন গুলো দেখে অনেক সময় রেডিওলজিক্যালি বলা সম্ভব যে এটা আপনার স্পেসিফিক টাইপ অফ ডিপিএলডি। তবে এগুলিকে কিন্তু অবশ্যই কনফার্ম করতে হবে বাই হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসলে খুব ভালো ভালো কোশ্চেন আসছে, আমি নিজেও বেশি গ্রিডি হয়ে যাচ্ছি কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন ফ্রম ডক্টর রাকিবুল হাসান। স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভাইরাল এন্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া চেস্ট ফাইন্ডিং? ব্যাকটেরিয়াল নিউমোনিয়া গুলি কিন্তু আমরা সাধারণত পাই লোবার কনসিডারেশন অথবা সেগমেন্টাল কনসিডারেশন, আপনারা আজকে প্রেজেন্টেশনে দেখেছেন। আর ভাইরাল গুলো কিন্তু আমরা বলেছি বিশেষ ক্ষেত্রে হয় কি ব্রঙ্কো নিউমোনিয়া হিসেবে প্রেজেন্ট করে অথবা ডিফিউজ হিসেবে প্রেজেন্ট করে। কাজেই যদি ডিফিউজ বায়োল্যাটারাল ইনভলভমেন্ট থাকে, তাহলে আমরা এটাকে ভাইরাল হিসেবে চিন্তা করতে পারি। আর যদি লোবার বা সেগমেন্টাল কনসিডারেশন হিসেবে আমরা পাই, তখন তাকে আমরা ব্রঙ্কিয়াল পেতে পারি। এটা তো হচ্ছে রেডিওলজিক্যাল, কিন্তু আমরা অ্যাজ এ ফিজিশিয়ান সবসময় যেটা আমরা বলি যে আপনার পেশেন্টের হিস্ট্রির সাথে কিন্তু ম্যাচ করতে হবে। যদি পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকে, কফ থাকে, স্পুটাম থাকে, রাস্টি স্পুটাম থাকে, এগুলো যদি হয় তাহলে আমরা চিন্তা করবো মোস্ট লাইকলি ইটস এ ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর যদি পেশেন্টের লো গ্রেড ফিভার, ম্যালেরিয়া, সিস্টেমিক সিমটম যদি বেশি থাকে, হ্যাঁ, পালমোনারি সিমটম গুলি কম থাকে, তাহলে রেডিওলজিক্যাল যদি আমরা সাইনগুলো পেয়ে যাই, তখন তাকে আমরা চিন্তা করবো যে ইট মে বি এ কেস অফ ভাইরাল নিউমোনিয়া। থ্যাংক ইউ স্যার। ডক্টর আশরাফুল নাহার মৌসুমী, তার কোশ্চেন, can we differentiate benign and malignant nodule by measuring Hounsfield unit? আনস্টিল Hounsfield unit. হাউন্সফিল্ড ইউনিট। আচ্ছা, হসপিটাল ইউনিটে আসলে দেখে বলা যাবে না। আমরা যেটা বললাম, যেটা ক্যারেক্টার গুলো দেখে, যদি শেপ, সাইজ, মার্জিন যেগুলো বললাম, এগুলোর সাথে আপনাকে কন্ট্রাস্ট দিতে হবে। যদি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট যদি 25 এর উপরে হসপিটাল ইউনিট হয়, এনহ্যান্সমেন্ট হয়ে থাকে, তখন তাকে আমরা এটাকে ম্যালিগনেন্ট হিসেবে চিন্তা করব। কিন্তু যদি এটা 20 এর নিচে থাকে, তাহলে এটা আমরা ম্যালিগনেন্ট হিসেবে চিন্তা করব না, একে আমরা বিলাইনি হিসেবে চিন্তা করব। স্যার, লাস্ট 4টা কোশ্চেন, যদিও কোশ্চেন সমানে আসছে, আমি লাস্ট 4টা কোশ্চেন নিয়ে শেষ করব। ডক্টর মাইসাম সুবহান, তার কোশ্চেন, স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যাচি এন্ড ডিফিউজ কনসলিডেশন? ডিফিউজ যেটাকে বললাম আমরা, যে দুই দিকেই যদি ইনভলভমেন্ট থাকে, হ্যাঁ, ইউজুয়ালি এটাকে আমরা হচ্ছে ডিফিউজ হিসেবে বলবো। আর প্যাচি এটা একটা পার্ট,
কিন্তু এইটার মতো অত ওয়াইড স্প্রেড আপনার ইনভলভমেন্টটা থাকে না, সাধারণত একটা সেগমেন্ট বা একটা লোয়ার পার্টের মধ্যে সাধারণত থাকে। Sir, Dr. Nazm Hassan's question: how to differentiate ground glass opacity of COVID-19 from ILD? আমরা কিন্তু বলেছিলাম আইএলডি তে আপনার গ্রাউন্ড গ্লাস ওপাসিটিটা থাকবে, এর মধ্যে কিন্তু হ্যালো বা রিভার্স হ্যালো সাইন গুলো থাকে না। এখানে রিভার্স হ্যালো সাইন যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো যে কোভিড এর জন্য হওয়ার সম্ভাবনা বেশি। আদারওয়াইজ গ্রাউন্ড গ্লাস ওপাসিটির যে ক্যারেক্টার স্যার বললেন, আতিক স্যার আমাদেরকে আরো সুন্দরভাবে বলে দিলেন, কাজে ওইটাই কিন্তু গ্রাউন্ড গ্লাস ওপাসিটির ক্যারেক্টার সব জায়গায় সেম আছে, কিন্তু যদি আপনার রিভার্স হ্যালো সাইনটা থাকে তাহলে এটাকে আমরা মোর স্পেসিফিক ইন ফেভার অফ কোভিড-19। ফেরদৌস, এ ব্যাপারে আমার একটু প্রশ্ন আছে যে ক্রেজি পেভিং যে বলা হয়, স্যার ওইটা কি ডিপিএলডি তে একটু কম হবে কিনা, লেস ফ্রিকোয়েন্ট কিনা? ক্রেজি পেভিং মানে সাবপ্লুরাল এটাতে বেশি একটু, যার জন্য তো স্যার এটা তো আসলে বেসিক্যালি ইন্টারস্টিশিয়াল যে আছে থিকেনিং গুলি আছে, এগুলো লোবিউলার ইন্টারলোবিউলার যে সেপ্টাম গুলি আছে, সেই সেপ্টাম গুলির মধ্যে যে কালেকশন হয় এগুলো পরে গিয়ে হার্ডেনিং হয়ে আলটিমেটলি সেপ্টাল থিকেনিং ডেভেলপ করে। এইটাই যখন আমরা দেখি স্যার সিটি স্ক্যানে, তখন এটাকে ক্রেজি পেভিং মানে খুবই কিছুটা মোজাইক প্যাটার্নের মতো কিছুটা আসে। এটা কি ডিপিএলডি চেয়ে কোভিডে অনেক বেশি কি মোর ফ্রিকোয়েন্ট কিনা? মাছ মোর ডিপিএলডিতে ঠিক আছে, কোভিড এর এটা হচ্ছে আর কি থিকেনিং গুলো মোর থিকেন হয় দেন দা ডিপিএলডি স্যার। Sir, last two questions. Dr. Nabina Muna, sir, is it possible to diagnose non-specific interstitial pneumonia on the basis of CT finding, where sign symptoms are strongly suggestive of it, or need invasive procedure? না, সেটা তো বলেছি, আমরা তো আপনাদেরকে একটা সিটি স্ক্যান দেখিয়েছি, তাই না? ওই যে টিপিক্যাল যে ফাইন্ডিং গুলো আছে এটা থাকলে কিন্তু আমরা বলে দিতে পারি। ডিপিএলডি দুই একটা ডায়াগনোসিস আছে যেটা যদি টিপিক্যাল ফাইন্ডিং পেয়ে যায় তখন কিন্তু এটার জন্য আর বায়োপসি করার জন্য দরকার নাই বা বলেও না। কাজেই আপনার টিপিক্যাল ফাইন্ডিং এর সাথে যদি সিটি ফাইন্ডিংটা ম্যাচ করে তাহলে আমরা কনফিডেন্টলি বলে দিতে পারবো যে এটা ডিপিএলডি, নন স্পেসিফিক নিউমোনিয়া বা ইন্টারস্টিশিয়াল নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া যদি হয় এটা বলে দিতে পারবো, অথবা ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, কফ যদি হয়, এই তিনটাকে কিন্তু আমরা সিটি দিয়ে মোটামুটি ভালোই ডিফারেন্সিয়েট করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে একটু সবাইকে সরিও বলতে হচ্ছে, এত কোশ্চেন আসছে কিন্তু আমরা নিব না। লাস্ট কোশ্চেন, কারণ আমরা আমাদের চেয়ারপারসন এবং চিফ গেস্ট থেকে আরো কথাও শুনতে চাবো। স্যার, লাস্ট কোশ্চেন, একটা তপন দাস, আসলে যেহেতু কোভিড এরা, তার কোশ্চেন স্ট্রেট অ্যাওয়ে, স্যার, হাউ ক্যান মানে হাউ ক্যান উই স্টেজ অফ কোভিড নিউমোনিয়া ইন এইচআরসিটি, মানে স্টেজিং সম্বন্ধে স্যার একটু জিজ্ঞেস করছি। আমি আসলে একটা লেকচার রেডি করতেছিলাম, তো এটা আমরা নেক্সট ডেতে ডিটেইল করব, কারণ এটা অনেক বড় জিনিস, তো এটা আমরা ঠিক আছে, তাহলে স্যার ওইটা ইস্যু থাক। তো আমি চেয়ারপারসন স্যার তো কনক্লুশনে বলবেই, কনক্লুশনে তো বলবেন। এখন চেয়ারপারসন স্যারের তরফ থেকে এবং চিফ গেস্ট স্যার তাদের তরফ থেকে দুজনেই তাদের সার্বিক ওপিনিয়ন বা কোনো কোশ্চেনে আনসারে যদি তারা কিছু অ্যাড করতে চান তাদের ওপিনিয়ন শুনবো, তারপর আমরা কনক্লুশনে যাব। ওভার টু প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার। ফেরদৌস কিছু বলতে চাচ্ছিল মনে হয়। আসলে উনি যেটা জানতে চাচ্ছে আসলে এটার জন্য কি সিটি স্ক্যানে যদি কোভিড ডায়াগনোসিস করতে যাই তার মধ্যে কতগুলি ক্রাইটেরিয়া ভিত্তি করে আমরা সাধারণত কোভিড বলি। এটা টিপিক্যাল ফর কোভিড, সাজেস্টিভ অফ কোভিড, অ্যাটিপিক্যাল ফর কোভিড, নাথিং টু বি কোভিড, মানে এরকম একটা ভাগ করা আছে রেডিওলজিক্যাল বিভিন্ন। এটা টোটাল প্রেজেন্টেশনই ভালো হবে, এটা দরকার নেই। অনেকগুলি ভাগ আছে, তো যেটা আসলে এখানে এত অল্প সময় হয়তো অ্যানসার করাটা। এখন ওভার টু জলিল চৌধুরী স্যার। জি, থ্যাংক ইউ। আমাদের সময় ছোট আমার গ্রামের দেশে আমাদের সময় টিপু সুলতান, সিরাজদৌল্লাহ নাটকগুলো খুব চলতো আর কি, এখন এগুলো উঠে গেছে। একবার এটা আমি দেখি না, শোনা কথা, আমার বাবার কাছে শোনা কথা, সিরাজদৌল্লাহ নাটক চলতেছে, কোন এক পর্যায়ে এক মহিলা না অভিনয় করার সময়, ওই যে যখন টিপু সুলতান অভিনয় করতেছে, না সিরাজদৌল্লাহ অভিনয় করার সময় একদম জোতা খুললে স্টেজে মারছে, জোতা মারছে তার মুখে। তখন সেই নায়ক তখন জোতা করে বকে নিছে, নিয়ে বললো যে একদিনে আমার অভিনয় জীবনে সার্থকতা, কারণ সে এমন অভিনয় করছে, রিয়েল অভিনয়, ওই যে শ্রোতা সে ভাবছে সিরাজদৌল্লাহ, সুতরাং তাই সিরাজদৌল্লাহ তাকে খুব খারাপ ভাবে তাকে জুতা মারছে আর কি, তার মানে অভিনয় খুব ভালো ছিল তার। ফেরদৌস আজকে যা বললো আর যেভাবে প্রশ্ন আসা শুরু করলো, প্রশ্নের বান আসা শুরু করলো, এতে বললো যে ফেরদৌস could instigate the মানে participants to make more and more questions. যদিও কোশ্চেন করতে খারাপ ছিল, তো আমার মতো কোশ্চেন হয় নাই,
কিন্তু ওই কোশ্চেনগুলো করার ধরন থেকে বুঝলাম যে অনেক কঠিন কঠিন প্রশ্ন করছে, যেগুলো আমি তো সন্দেহ আছে। এবং ফেরদৌস কিন্তু এগুলা খুব বোল্ডলি সে সবগুলো জবাব দিয়ে গেছে। তার মানে ফেরদৌস এই সাবজেক্টের উপর দখল আছে। ফেরদৌস আমাদের স্নেহধন্য, আমার নাতিকে তো অবশ্যই স্নেহধন্য এবং অনেকের স্নেহধন্য। আমার মনে আছে প্রফেসর আতিক ছিল আমাদের চেয়ারম্যান, আমি ছিলাম কোর্স কোঅর্ডিনেটর, ফেরদৌস ছিল বোধ হয় কিসের, তুমি কোর্স ম্যানেজার নাকি জানি ছিল। তো যা ওই সময় যে আমাদের যে আমরা বিসিএমকে যা দিয়ে আসছিলাম ক্লিনিক্যাল সাইডে এবং একাডেমিক সাইডে, বিশেষ করে রেসিডেন্সি প্রোগ্রামের সমস্ত কার্যকলাপ তখন নতুন চালু হয়েছে, এবং ফেরদৌস যেই ওই সময় যে পরিশ্রম করছে আমাদের সাথে, এটা আমি জানি না এখন ওইভাবে বেশি কোঅর্ডিনেশন আছে কিনা। তখন একটা রিয়েলি কোঅর্ডিনেশন ছিল আমাদের। তো সেটা অনেকদিন গত হয়ে গেছে, যাও আজকে আবার আমরা একসাথে একত্র হতে পারলাম। এবং ফেরদৌসে অলরেডি আতিক সাহেব অনেক কিছু বলছে ফেরদৌসের সম্বন্ধে, আমি নতুন কিছু বললে তাকে বিপদ করতে চাচ্ছি না। রিয়েলি ফেরদৌসের আমি একটা লেকচার শুনছিলাম আমি, আর ফেরদৌস ভালো বলে এটা তো জানা কথা, আমি জানি অন্তত এত ভালো বলে সেটা আমার ধারণা ছিল না। এবং প্রশ্ন যারা করছে, যারা ছাত্র, যারা এখানে দর্শক বা শ্রোতা ছিল, তারা এটাকে খুব ভালোভাবে দেখছে, শুনছে এবং উপলব্ধি করছে, এবং এবং সুন্দর সুন্দর এবং বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন করছে, এটা বোঝা গেল ফেরদৌসের প্রেজেন্টেশন দেখা। তো এখানে আমার মনে হয় এই ফেরদৌসের বলার পরে আমি যেটা মনে করি, প্রেজেন্টার বলার পরে আর বেশি কিছু বলার থাকে না। বিশেষ করে সৈয়দ আজিজুল হক তো অনেক কিছু বলছেন। এমন দিন তারে বলা যায়, এমন ঘন গরম বরিশায়, যদিও বর্ষা এখন নাই, গরম চলতেছে। এখন সে প্রত্যেক কথায় কবিতা, ছন্দ, গল্প বলে, আমার কাছে ভালোই লাগে। তা আমি শুধু যে একটা গল্প বলবো, এটা আমার ফর ক্লিনিশিয়ান, নট ফর, কারণ আমরা এটা ঠিক যে একজন যারা রেডিওলজিস্ট বা যারা ল্যাব কাজ করে তারা যদি ভালো ক্লিনিশিয়ান হইতো, আর যারা ভালো ক্লিনিশিয়ান তারা যদি ভালো রেডিওলজিস্ট হইতো, তাহলে বোধ হয় মানুষের সেবাটা আরো বেশি ভালো হইতো। তো সেটা হয়তো সম্ভব হয় না, কিন্তু তার ভেতরে যারা আছে, আমাদের সামনে প্রফেসর আতিকুল হক আছে, উদি উম্মান, প্রফেসর ফেরদৌস আছে, অনেকে আছে যারা ক্লিনিশিয়ান, at the same time they have get very good knowledge regarding interpretation এবং ইনভেস্টিগেশন এবং ইমেজিং। এরা না হলে কিন্তু রোগীরা ভালো চিকিৎসা পাবে না। আমার যখন করোনা হয় তখন আমি কিন্তু জ্বর ছিল, কাশি ছিল, এবং সিচুয়েশন মোটামুটি মেনটেন করতাম, 97 মেনটেন করতাম। কিন্তু সিটি স্ক্যান কেন করলাম জানি না, বললো যে 70% আমার কি বলে কি ওই যে তোমাদের গ্রাউন্ড গ্লাস অবেসিটি। আমি কি তখন বাসি থাকি, আর 70% শোনার পরে আমি তো বলছি বাস শেষ বলতে। আমি তাড়াতাড়ি আমার বন্ধু বান্ধব বললো যে এক্ষুনি এই তারিখ বলে, এক মুহূর্তে আপনি দেরি করবেন, আপনি হসপিটাল চলে যান। আমি চলে গেলাম বিএসসি মতে। আমি তো ভালো, আমি তো খারাপ কিছু বোধ করছি না। আমি ফেরদৌসকে বললাম যে একটা কথা বললাম, তোমরা তো আমাকে দেখতে আসবে না, দেখা আসার দরকার নাই, কারণ আমার সায়েন্স নিয়ে আমি সব বলতে পারবো, আসো না, দেখতে আসার দরকার নেই। কিন্তু সিরিজ স্ক্যানের উপর জিজ্ঞেস আমার করো না, তোমরা তো একবার সিরিজ স্ক্যান আবার দেখো, তোমরা নিজেরা দেখো। বা বিএসসি মতে আমি জানি যে যেটা তাদেরগুলো বললো ভালো রেজিস্ট আছে, বিশেষ করে আমাদের অভিজিৎ, না অভিজিৎ, ওর নাম কি, বিশ্বজিৎ। আমি চিনি তাকে, বা আরো কেউ থাকলে ওর সাথে বসে দেখো, দেখে তারপর তোমরা আমাকে চিকিৎসা করো। তারা তাই করলো, দেখার পর দেখলো যে না, ওইটা 70% না, এটা নামতে নামতে কত নাম ছিল, 20 না 30% নাম ছিল। এটা মানে অর্থ হইলো, হ্যাঁ সিটি স্ক্যান রিপোর্ট করছেন, উনি সিটি স্ক্যানের জন্য রিপোর্ট করছেন, উনি যে অত রুগী দেখেন নাই, এই জন্য রুগীর সাথে ল্যাব ইনভেস্টের একটা সম্পর্ক ভালো থাকা লাগে। এটা আমাদের ক্লিনিশিয়ান, যারা আমরা রিয়েলি ক্লিনিশিয়ান হিসেবে আমরা নিজেরাকে দাবি করি, ঠিক মনে করি আমরা নিজেরা, এবং অনেকে মনে করে এখনো যারা আছে তাদের সময় থাকা উচিত। শুধু সিটি স্ক্যান দেখা রিপোর্ট করা ঠিক না। আমি কয়েকদিন আগে প্রফেসর আতিক সাহেবের পরামর্শে আমি এই বোধ 1 মাস আগে আমি গেলাম এমআরআই করতে, সে আবার বিশ্বদের কাছেই কিনা বলে এমআরআই করতে। এমআরআই করে দেখলাম, ও আমাকে যখন দেখাইলো এমআরআই ফাইন্ডিংটা, সে নিজে আমাকে সাকশন করে আমাকে দেখাইলো, আমার ফোরামেন দেখাইলো, আমার নাম দেখাইলো। এটা কিন্তু সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বোঝা সম্ভব না। তো এটাও একটা কথা জিনিস, আমরা সিটি স্ক্যানের ফিল্ম দেখি। ওই আলম স্যার একবার বলছিল বহুদিন আগে যে আপনারা, তখন অবশ্যই ইলেকট্রনিক নিয়ে অত কথাবার্তা হতো না, বলে যে আপনাদের ইলেকট্রনিক রিপোর্ট পাঠান না, আপনারা রিপোর্ট আসে পরে দেখেন কিনা কেউ। কয় স্যার তা তো খেয়াল করি না স্যার, রিপোর্টে পাঠাই কেউ পরে দেখে না। তো সিটি স্ক্যানের রিপোর্টে তো আমরা করি, কইটা তো ভিড় ফটাফট নামাই তুলি, এটা কতটুকু বুঝি না বুঝি বলা মুশকিল আর কি, ভালোভাবে দেখি কিনা, দেখলো ভালো করে বুঝি কিনা আমাদের অনেকে সন্দেহ আছে। তারপরও ওই ডিসটা কি বলে নাম, সিরি দেখার পরে যে ভালো 4 ডাইমেনশন যেভাবে দেখলে যে ভালো বোঝা যায়, এটা কিন্তু শুধু ফিল্মে দেখা যায় না আর কি। তো এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি। আমার মনে হয় আমরা এটা ক্লিনিশিয়ান এবং রেডিওলজিস্টের সাথে সমন্বয় সাধনটা জরুরি, যেটা প্রফেসর আমাদের বলছে, এবং
ডক্টর ফেরদৌস যে কথাটা বললো সে একদম ভালো ক্লিনিশিয়ান আমি জানি, বা ভালো পড়ায় সেটা জানি, এবং সে এখন দেখলাম যে ভালো রেডিও, এখন কয়েকদিন আগে চেস্ট এক্সরের কথা বলছে, এখন সিটি স্ক্রিনের কথা বলছে, কয়েকদিন পর এমন নিয়ে কথা বলবে বলে মনে হচ্ছে। সে যখন পড়া ছিল আমার তো মনে হচ্ছিল বা যে কেউ সন্দেহ করবে সে কি ক্লিনিশিয়ান নাকি সে রেডিওলিস্ট, প্রথমে ভুল করার সন্দেহ আছে যদি তাকে কেউ না চিনি আর কি। এরকমই হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। আমি ফেরদৌসকে না একটা জিনিস বলবো, আমি একটা জিনিস কনসোলিডেশন, এটা আমি এবার যারা স্টুডেন্ট তাদেরকে বলছি, আমি রেডিওলজিক্যাল কনসোলিডেশন এবং প্যাথোলজিক্যাল কনসোলিডেশন আর আমাদের ক্লিনিক্যাল কনসোলিডেশন এক না। কিন্তু আমরা কিন্তু আমাদের আর্থিক সারা কিন্তু আমরা কিন্তু অনেক আগের প্রজন্ম টিচার এখনো আছি, হয়তো আছি এখন বেশি, পরীক্ষা থেকে বেশি দিই না, কিন্তু পেপার পড়ার মানুষ আমরা, পেপার পড়ার মানুষ আমরা। তোমরা পেপারের নাম শুনছো কিনা জানি না, আমরা কিন্তু পেপার পড়ার মানুষ। প্রফেসর আতিক কি বলো? হ্যাঁ, আমিও তাই। পেপার পড়ার মানুষ আমরা। তো সুতরাং আমাদের কথাবার্তা ক্লিনিক্যাল সব। আমি আবারও বলতেছি, ফেরদৌস যে ডায়াগনোস দিছে, হ্যাঁ ঠিক আছে, রেডিওলজি ডায়াগনোস কনসালটেশন এবং প্যাথোলজি ডায়াগনোসিস কনসালটেশন এবং ক্লিনিক্যাল কনসালটেশন এক না। ক্লিনিক্যালি ক্লিয়ারলি তোমাকে পরীক্ষায় বলতে হবে এটা কনসালটেশন না ফাইব্রোসিস না কোলাপস, স্পষ্ট বলতে হবে। আমরা জানি যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এন্ডোব্রঙ্কিয়াল কার্সিনোমা কোলাপস করলে এটাকে রেডিওলজিক্যালি বললো কনসালটেশন বলে, কিন্তু পরীক্ষা সেটা বললে হবে না। তোমাকে এন্ডোব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি কোলাপস হয় তোমাকে কোলাপসে বলতে হবে। তুমি যদি তখন কনসালটেশন বলো, এটা হবে না। কনসালটেশন বলতে ক্লিনিশিয়ানটা নিউমোনিয়া বুঝে এখন পর্যন্ত, এবং কনসালটেশন সাইন একটাই, এটা ব্রঙ্কিয়াল ব্যাকসাউন্ড, একটাই ব্রঙ্কিয়াল ব্যাকসাউন্ড। সুতরাং এটা কিন্তু তোমরা ভুল করবে না। কিন্তু তোমরা যদি মনে করো যে প্যাথোলজি ক্লিনিক্যাল ডিজিজ বলাবা, এটা পরীক্ষা ভুল করবে না। পরীক্ষার সময় কনসালটেশন, ফাইব্রোসিস, কোলাপস তিনটাকে সম্পূর্ণ যে ক্রাইটেরিয়া আছে সম্পূর্ণ আলাদা করে বলতে হবে, ইনক্লুডিং ফুলারিফিকেশন আলাদা করে বলতে হবে। তো এইটা বলার জন্য আমি পাচ্ছিলাম। আর ঠিক আছে, তো আমি ফেরদৌসকে আবার ধন্যবাদ জানাবো তার সুন্দর প্রেজেন্টেশন এবং সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। শুধু জানলে হবে না, প্রেজেন্টেশন ভালো করতে হয় এবং সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তর বোল্ড দেওয়ার জন্য। আর প্রফেসর সৈয়দ আতিক হলো, তার তো পরিচয় দরকার নেই, সে অনেক কথা আমার সঙ্গে বলে আসছে, বেশি বলে সে আমাকে। তো যাও, আমরা একটা সুন্দর সময় কাটাইছি কি না বলে বিসির মধ্যে। এটা আবারও স্মরণ করতেছি আমি, আবারও বিডি ফিজিশিয়ানকে ডক্টর হাসানকে। আপনি চেয়ারপারসন হিসেবে আবার বলবেন স্যার। এখন আমরা একটু আবার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আবার তো ডক্টর হাসান। আমার মনে হয় আজকে সবচেয়ে বেশি খুশি আমাদের স্পিকার ডক্টর ফেরদৌস রহমান স্যার নিজেই, কারণ তার দুইজন মেন্টরকে একসাথে তার প্রেজেন্টেশনে পেয়ে আমার মনে হয় আজকে সবচেয়ে খুশি ফেরদৌস স্যার নিজেই। অনেকদিন পর মনে হচ্ছে স্যার আমি অফিসে ডিপার্টমেন্টে কাজ করতেছি। আমি আজকের সেশন শেষ করার পূর্বে, চেয়ারপারসন স্যারের কাছে যাওয়ার পূর্বে, আমি সৈয়দ আতিকুল হক স্যার ইদানিং কোভিড নিয়ে প্রচন্ড মানে এতে আছেন, তার ফেসবুক পেজ, তার ওয়াল সবসময় কোভিডময় হয়ে গিয়েছে। তো স্যার আমার আসলে খুব জানার ইচ্ছা যে এটা সবাই আনসার, এটা সবাই দেন, তো বলছি সবার জন্য স্যার আপনি যদি একটু বলেন যে আলটিমেটলি কোভিড সাইন সিমটম নিয়ে যদি আসে বা কাশি নিয়ে যদি আসে, আমি তো প্রথমে তো একটা চেস্ট এক্স অ্যাডভাইস করতে পারি, বা একটা চেস্ট এক্সেতে কোন ফাইন্ডিং দেখলে আমি তাকে সিটি অ্যাডভাইস করব, অথবা একদম প্রথমেই কাউকে আমি সিটি অ্যাডভাইস করে দিব কিনা, বা শুধু চেস্ট এক্স রিপোর্টের বেসিসেই আমি ফার্দার ট্রিটমেন্ট করতে পারবো কিনা, এই জিনিসগুলো যদি স্যার ক্লিয়ার করেন। বা একটা চেস্ট এক্স আপনার সিটি স্ক্যান আমি একটা ফাইন্ডিং পেলাম, আমাকে এটা কি আবার রিভিউ করতে হবে কিনা, কতদিন পরে রিভিউ করব, ট্রিটমেন্টের সঙ্গে এটার কোনো মডালিটিস এর কোনো আছে কিনা, আপনি এই ব্যাপারে যদি স্যার একটু, যেহেতু আপনাকে পাওয়া গেল স্যার, এটা আসলে সবার কনফিউশন। আমি অনেক ধন্যবাদ। আমি বলবো যে প্রথমত কোভিড-19 এর সাইন সিমটম নিয়ে যদি কেউ আমাদের কাছে আসে, তাহলে তার কিন্তু প্রথমে সিটি স্ক্যান করতে দেওয়াটা একটা অপরাধ হবে, কারণ সিটি স্ক্যানটা অনেক বেশি ব্যয়বহুল, এটা রোগীদের উপর একটা অত্যাচার হয়ে যায় এবং মানে রোগীদের মানে ফাইন্যান্সিয়াল একটা টর্চার হয়ে যায় গরিব রোগীদের উপরে। আবার এটাও ঠিক যে তার রেডিয়েশন ডোজও কিন্তু সিটি স্ক্যানের কম না। সেই কারণে এমনকি আমি বলবো যে আমাদের কোভিড সন্দেহ করলে প্রথমে আমাদের চেস্ট এক্সরেও করতে দেওয়ার কোনো দরকার নাই। তা আমাদের করতে দেওয়া দরকার ওই আরটিপিসিআর অথবা অ্যান্টিজেন টেস্ট, যে এটা কোভিড-19 কিনা আমাদের শিওর হওয়ার জন্য আমরা সেটা করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা পরীক্ষা হওয়া দরকার, এটাই কোভিড-19 শিওর হওয়ার জন্য। কিন্তু যদি কারো আরটিপিসিআর বা অ্যান্টিজেন টেস্ট যদি নেগেটিভ হয়, কিন্তু আমাদের মন থেকে আমরা কোভিড-19 সন্দেহ ছাড়াতে পারছি না সিমটমের কারণে, যেমন কাশি আছে, গলা ব্যথা আছে, এমন কিছু বর্ডার লাইন, হয়তো অ্যানোসমিয়া, ভ্যাগুসিয়া এইসব নাই কিন্তু ওগুলো আছে, তখন আমরা সেই সন্দেহ নিরসনের জন্য যদি আমরা করতে চাই, তাহলে আসলে রোগী অ্যাফোর্ড করতে পারলে সিটি স্ক্যান করা ভালো। যদি আমরা দেখি যে
আরটিপিসিআর অথবা অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ, অথচ সিটি স্ক্যানে ক্যারেক্টারিস্টিক opacities of COVID-19, তাহলে সেই ক্ষেত্রে ইভেন উইথ নেগেটিভ আরটিপিসিআর আমরা শিওর হয়ে যাব যে দিস ইজ কোভিড-19। এই কোভিড-19 ডায়াগনোসিসটাকে শিওর হওয়ার জন্য কারো কারো ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যানের দরকার হবে, এবং সেটা কিন্তু সিটি স্ক্যান, সেটা আমরা এক্সরে দিয়ে পুরোপুরি শিওর হতে পারবো না, সেটা সিটি স্ক্যানই লাগবে যে আমরা আরটিপিসিআর নেগেটিভ, অথচ আমরা আমাদের শিওর হওয়া দরকার যে কোভিড-19 কিনা, তখনকার জন্য সিটি স্ক্যানই একমাত্র উপায়। যদিও পাশাপাশি আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে কোভিড-19 এটা হচ্ছে সিটি স্ক্যান বা চেস্ট এক্সরেতে যখন ওপাসিটি আমরা পাই, তার মানে নিউমোনিয়া আছে, তার মানে দ্যাট ইজ মডারেট কোভিড, এর মধ্যে অক্সিজেন কমে গেলে তো সিভিয়ার হয়ে গেল। কিন্তু এটাও ঠিক যে কোভিড-19 একটা বেশিরভাগ রোগী 40%-এর, কিন্তু এটা ডিপেন্ড করে 40 to 80% অনেক সিরিজে অ্যাটলিস্ট 40%-এর চেস্ট সিটি সবকিছু পুরোপুরি নর্মাল থাকে। তার মানে তারা টিপিক্যাল মাইল্ড কোভিডের রোগী। তাদের যদি আরটিপিসিআর নেগেটিভ হয় এবং এরপরে আমরা সিটি স্ক্যানও নেগেটিভ পেতে পারি, তার মানে আরটিপিসিআরও নেগেটিভ, সিটি স্ক্যানও নেগেটিভ, তাই যদি হয়ে থাকে আমরা কিন্তু 100% শিওর হয়ে বলতে পারবো না যে দিস ইজ নট কোভিড-19। তার মানে আমাদের কিন্তু আবারও সেই সিমটম হিস্ট্রির কাছে যেতে হবে, যেটা ওই ফেরদৌস বললো হিস্ট্রি, যেটা জলিল স্যারের শিক্ষা ছিল। তা আমাদের আবার সেই হিস্ট্রির কাছেই যেতে হবে, এবং অনেক রোগীর ক্ষেত্রে আমাদের ইভেন উইথ নেগেটিভ আরটিপিসিআর, নেগেটিভ সিটি স্ক্যান আমাদের ধরতে হবে যে দিস ইজ কোভিড-19। তার মানে আমি বলবো যে সিটি স্ক্যান করার আমার ডায়াগনোসিস ছাড়া অন্য জায়গায় খুব গুরুত্ব কিন্তু নাই। আমাদের এরপরে হচ্ছে মাইল্ড মডারেটের চিকিৎসা মোরাললেস একই ধরনের, সিভিয়ারটা আমরা বুঝতে পারি অক্সিজেন কমলে, কাজে অক্সিজেন কমলে আমরা বুঝবো এটা এই রোগীর সিভিয়ার, তাকে সিভিয়ার কেস হিসেবে আমাদের ট্রিট করতে হবে, তাকে আমাদের ডেক্সামেথাসোন দিতে হবে, অক্সিজেন দিতে হবে, এনক্সাপাইরিন দিতে হবে। খুব অল্প অক্সিজেন কাজে লাগলে, অল্প অক্সিজেনে যদি বেড়ে যায় এবং দিনটা যদি 10 দিনের কম হয়ে থাকে, হয়তো আমরা রেমডেসিভিরের বিবেচনাও করতে পারি। তার জন্য কিন্তু আমাদের কোনো সিটি স্ক্যানের আসলে দরকার নাই। তবে সিটি স্ক্যানের মানে আমি বলবো প্রগনোস্টিক সিগনিফিকেন্স দুইটা আছে, কিন্তু দুইটাই খুব লুজ, কোনোটা খুব মানে সলিড না আর কি। একটা হচ্ছে যদি কারো সিমটম দেখা দেওয়ার 24 ঘন্টার মধ্যে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি অকুপাইজ মোর দেন 50% অফ দ্য লাং ফিল্ড, ইট প্রেডিক্টস এ পুয়ার প্রগনোসিস, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে কারো একবার সিটি স্ক্যান হয়ে গেছে, যদি আমরা 24 ঘন্টার পরে বুঝতে পারছি না যে রোগী খারাপের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এই ধরনের একটা সন্দেহের মধ্যে আছি, এটা যে সমস্ত দেশে বামলানিভিমাব, এটিসিভিমাব পাওয়া যায় সেই সমস্ত দেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। সেইখানে এই রোগীটাকে সত্যি কি মডারেট কিনা বা ওয়ার্স প্রগনোসিসের কিনা, এটা দেখার জন্য আগে একবার সিটি স্ক্যান হয়ে গেছে, যদি আমরা 48 ঘন্টা পর আবার সিটি স্ক্যান করে দেখি যে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি ডবল হয়ে গেছে, মানে আগের বার ছিল 30%, পরের বার হয়ে গেল 60%, তখন আমরা মনে করব দ্যাট ইজ এ র্যাপিডলি অ্যাডভান্সিং কোভিড-19, কোভিড নিউমোনিয়া। এই দুই ক্ষেত্রে সামান্য কিছু গুরুত্ব আছে, কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের দেশে যে এক্সিস্টিং ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, অ্যাভেলেবল ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, তাতে একমাত্র আরটিপিসিআর নেগেটিভ হয়েছে, কিন্তু আমার কোভিডটা শিওর হওয়া দরকার, সেই কারণে সিটি স্ক্যান করা ছাড়া অন্য কারণে আর অন্য কোনো কারণে এটা করানো উচিত হবে না। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আসলে যেহেতু কোভিড এরা, আমাদের কোভিড নিয়ে স্যার আসলে কথা বলতেই হবে, কিছু করার নেই। কারণ আমাদের যেই মানে, কারণ ওই দিনে আমাদের একজন ফিজিশিয়ান একটা মানে শেয়ার করলো প্রেসক্রিপশন, মাইল্ড টু মডারেট কোভিডে 18টা ড্রাগ দেওয়া। কারণ আমাদের স্যার আসলে এসব কথাগুলো বারবার বলতে হবে, বলে যেতেই হবে, অন্তত যে রং গুলা হচ্ছে, যে মিস্টেক্স গুলা হচ্ছে, অন্তত সবাই আপনাদের মুখ থেকে শুনে হয়তো কিছুটা সবাই অ্যালার্ট হোক। আমরা এখন সেশনের একদম শেষ প্রান্তে। ডক্টর ফেরদৌসুর রহমান স্যারকে অ্যাজ ইউজুয়াল তার আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশনের জন্য সবসময় যা হয় আবারও ধন্যবাদ। আর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসকে তাদের পিপি সাপোর্টের জন্য, কারণ এই উইক থেকে তারা আবার পিপি সাপোর্ট শুরু করবে, এই জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি, এবং আমাদের সবসময় বুক স্পন্সর করার জন্য তাদেরকে ধন্যবাদ। নাও ওভার টু প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার আজকের সেশনটা কনক্লুড করার জন্য। থ্যাংক ইউ ডক্টর ইয়াসান, তোমাকে প্রথম ধন্যবাদ দিচ্ছি, কারণ তোমার উদ্যোগ নেওয়ার কারণেই কিন্তু আজকে এই ধরনের প্রোগ্রামগুলো হইতে পারতেছে, এবং আরো আগে হয়েছে, ভবিষ্যতে চলবে। এবং সাথে তোমার সহযোগী হিসাবে হেলথ কেয়ারের লোকজন আছে, অত্যন্ত ভালো সাপোর্টে যাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে, এবং সেই সাপোর্টের কারণে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করতে পারছি। সুতরাং মেরি ফিজিশিয়ান ডক্টর হাসান, আমাদের 1 বছর পূর্তি হয়ে গেছে, এবং তোমাদের অর্জন অনেক বেশি বলে আমার কাছে মনে হচ্ছে,
এবং হেলথ কেয়ার বরাবরই তোমাদের হেলথ মানে বেনিফিশিয়ারির সাথে ছিল, মানে আমাদের সাথে ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেরদৌসকে আর কত ধন্যবাদ দেব, তবে ফেরদৌসের এটা তার এই চলমান থাকবে আমি আশা করি। এবং আমরা তো ডক্টর আতিক বলছে যে ফেরদৌসের কোনো ক্লাস থাকলে আমরা মিস করবো না আশা করি আর কি। ফেরদৌসি আসলে সেও সাহস পাবে এবং আমি মনে করি আমরা আরো উপকৃত হবো, কারণ জানার যে শেষ তাতে কোনো সন্দেহ নেই। আমরা এখনো এটা আতিকুল হক বিশ্বাস স্বীকার যাবেন যে আমরা এখনো কিন্তু ডেইলি যে আমরা কিছু শিখি না, নতুন কিছু শিখি না এটা বলবো না, ডেইলি আমরা শিখতে হয়। তো সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি। তো কোভিড নিয়ে যেহেতু আবার কোভিড নিয়ে একটু আমি ওই প্রফেসর আতিক সাহেবের সাথে একটু শেয়ার করি। উনি যা বলছেন সবাই সত্যি বলছেন, যে কথাটা উনি ক্লিয়ার বলেন নাই যে ম্যানেজমেন্টে সিরিজ করে তেমন কোনো রুল নেই বা একটা স্পেসিফিক জায়গা ছাড়া যেটা উল্লেখ করছেন। ডায়াগনোস কেন করতে হবে সেটা কথা বলেন নেই উনি বলছেন যে ডায়াগনোস করা তো লাগতে পারে। যেমন উনি বলছেন যে যদি আরটিপিসিআর নেগেটিভ থাকে তাহলে কোনো ক্ষেত্রে সিটি স্ক্যান লাগতে পারে, করা যেতে পারে। এবং আরটিপিসিআর নেগেটিভ হওয়ার কারণ একটা তো আমরা বলছি যে অনেক সময় 60% বেশি বা 70% বেশি পজিটিভ পাওয়া যায় না। আবার এখন অনেক নতুন স্টেইন আসতেছে, এইসব স্টেইনও কিন্তু অনেক সময় নর্মাল টেস্টে ধরা পড়তে নাও পারে আরটিপিসিআর এ। আবার এখন কিছু সিমটম আছে যেসব সিমটম কফ থাকে না, সেও সিমটমে আরটিপিসিআর পজিটিভ আসে না, কিন্তু সিটি স্ক্যান নর্মাল পাওয়া যায়, সিটি স্ক্যানে পাওয়া যায়। সেজন্য কোনো জায়গায় সিটি স্ক্যান লাগে ফর ডায়াগনোসিস। কিন্তু ডায়াগনোসিস কেন করতে হবে? আমরা জানি 80-85% তো নর্মাল এমনি ভালো হয়ে যায় রোগী, ডায়াগনোসিস কেন করতে হবে? এই কথা শুনে বলতেছি। ডায়াগনোসিস করতে হয় এই জন্যই যে আপনি হয়তো 80% ভালো হয়ে যাবেন, কিন্তু আপনি যাকে ছড়াবেন উনি কিন্তু ওই 5% বলে যেতে পারে। সেই জন্য ডায়াগনোসিসটা দরকার, এই জন্য যে ডায়াগনোসিসটা হওয়া দরকার এই জন্য যে টু প্রিভেন্ট ফার্দার স্প্রেড অ্যামাং দ্য ক্লোজ প্রক্সিমিটি, ওনার আত্মীয়, ওদের বাবা, ওনার মার যেন না হয়। এই জন্যই, কারণ যদি ডায়াগনোসিস না হয় উনি কিন্তু প্রিভেন্টিভ মেজার ভালোভাবে নেবেন না। এটাই ডায়াগনোসিসের গুরুত্ব। তো যাও, আমি আর কিছু বলবো না। আমি সবাইকে আবারও নতুন করে ধন্যবাদ দিয়ে আমি আজকের এই সেশনে যাচ্ছি সমাধি ঘোষণা করতে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার।